আজকের রহস্য গল্প কাশ্মীরি শাল। লিখেছেন নিহার রঞ্জন গুপ্ত। কর্নেল ঘোষ ফায়ারপ্লেসের দিকে তাকিয়ে আরাম কেদারাটাই অলস ভঙ্গিতে চুপচাপ বসেছিলেন, দুটো হাত শিথিল ভঙ্গিতে কোলের উপর ন্যস্ত। ডিসেম্বরের মাঝামাঝি এ সময়টা দার্জিলিং শহরে কনকনে শীত পড়ে, হাড়ে যেন সূচ ফোটানোর মতো শীত। একমাত্র দার্জিলিংয়ের সব সময়ের বাসিন্দা ছাড়া শহরে এ সময়ে বড় একটা লোকজন থাকে না। কাঞ্চনজঙ্ঘার বরফ ঢাকা শুভ্র চূড়া সারাটা দিন রৌদ্রে ঝলমল করে, এখন আর দেখা যাচ্ছে না। রাত্রির অন্ধকারে চোখের আড়াল হয়েছে। কাঞ্চা ধুমায়িত এক মগ কফি পাশের ছোট ত্রিপয়টার ওপরে রেখে গিয়েছিল। কখন ঠান্ডা জল হয়ে গিয়েছে একেবারে। সর্বক্ষণ বলতে গেলে যে মানুষটার মুখে থাকে পাইপ, সে পাইপটাও মুখে নেই। পাশের ছোট ত্রিপয়াটার ওপর অবহেলায় পড়ে আছে। পাহাড়ের ওপরে এই দার্জিলিং শহরে বছরের সব সময়ই ঠান্ডা আবহাওয়া থাকে বলে কর্নেল ঘোষ চাকরি শেষ হবার বছর তিনেক আগে এই বাড়িটা ক্রয় করে মনের মতো করে অদল বদল রিনোভেট করে নিয়েছিলেন। অবসর জীবনটা ভেবেছিলেন এখানেই কাটাবেন। কাঠের মেঝে, কাঠের দেওয়াল, কাঠের ছাদ, অনেকটা জায়গা নিয়ে দোতলা বাড়িটা, সুমতি ভিলা। দোতলা ও একতলায় আগাগোড়া মেঝেতে দামি পুরু কার্পেট বিছানো প্রত্যেকটি ঘরে। ওপরে 4টি ঘর, মধ্যেকার প্রশস্ত হলঘরটি নিয়ে। কাঠের গেটটা পার হলেই অনেকটা জায়গা নিয়ে ফুলের বাগান, নানা ধরনের গোলাপ, ফার্ন, অর্কিড, বাগানের সর্বত্র। একটা আউটহাউসও আছে। আছে একটা গ্যারেজ। গ্যারেজে অবশ্যই কোনো গাড়ি নেই। আর আছে সার্ভেন্টস কোয়ার্টার বাগানের শেষ প্রান্তে। পাকা মেটাল বাঁধানো রাস্তা থেকে পাথর বিছানো রাস্তা পোর্টিকো পর্যন্ত চলে এসেছে। দুপাশে ফুল ও নানা পাতাবাহারের টব সার সার। মিনতি এসে ঘরে ঢুকল। মিনতির বয়স 40-এর কোঠায় এখন। অটুট স্বাস্থ্য। এখনো দেখলে মনে হয় ভরা যৌবন বুঝি। গায়ের রং কালো হলেও মুখশ্রী মিনতির সত্যিই সুন্দর। অনুপম, মিনতি ডাকল। নাম ধরেই ইদানিং ডাকে জামাইবাবুকে মিনতি। কে? কর্নেল ঘোষ যেন একটু চমকেই সাড়া দিল। আমি। মিনতি আরও কাছে এগিয়ে এলো। নজর পড়ল তার কফির পাত্রটার দিকে। বলল, কফি খাওনি? অনুপম শ্যালিকার দিকে তাকালো। তারপর বলল, আচ্ছা মিনু, কি বলছো? মিনতি অনুপমের মুখের দিকে তাকালো। একটা কথা ভাবছিলাম, মানে একটা প্ল্যান করেছি। কি? মিনতি তাকালো অনুপমের মুখের দিকে আবার। সামনের 19শে ডিসেম্বর আমার জন্মদিন। কিছু আত্মীয় স্বজন ও কিছু পরিচিত বন্ধু বান্ধবকে ভাবছি নেমন্তন্ন করলে কেমন হয়? বেশি নয়, 8-10 জন। খুব ভালো হয়। জন্মদিন তাহলে আবার আগের মতো সেলিব্রেট করবে? হ্যাঁ, একটা লিস্ট করেছি। যাদের যাদের আসতে বলবো তাদের সবাইকে ভাবছি কার্ড পাঠাবো। 8 বছর পরে জন্মদিনের উৎসব করব। কেন জানি না মনে হচ্ছে এই হয়তো আমার শেষ জন্মোৎসব, তাই। ও কথা বলছো কেন অনুপম? কেন বলছি তা জানি না মিনতি, তবে যা মনে হচ্ছে তাই তোমাকে বললাম। সুমতির মৃত্যুর পর সেই যে জন্মবার্ষিকী বন্ধ করে দিয়েছিলাম, আর করিনি। তারই ইচ্ছাই জন্মবার্ষিকী শুরু করেছিলাম, তুমি তো জানো। মিনতি কোনো কথা বলে না। অনুপম যে তার দিদি সুমতিকে কি গভীরভাবে ভালোবাসত মিনতি তা জানত, এবং এও জানত তার দিদির আকস্মিক মৃত্যুটা কতখানি আঘাত দিয়েছিল অনুপমকে। দিদির মৃত্যুর পর মানুষটা যেন ক্রমে ক্রমে একেবারে বদলে গেল তার চোখের ওপরেই। দার্জিলিং শহরে এই বাড়িটা তার দিদি সুমতির ইচ্ছাতেই কেনা হয়েছিল, তাও মিনতি জানে। বাড়িটা কেনার পর একবার এখানে এসে ওরা গ্রীষ্মটা কাটিয়ে গিয়েছে, এবং শেষবারে পরের বছর গ্রীষ্মে আসতে পারেনি বলে ওরা এখানে এসেছিল শীতে, ডিসেম্বরে। আর সেইবারেই দুর্ঘটনাটা ঘটে গেল ফিরে যাবার কিছুদিন আগেই। এবং ওই দুর্ঘটনাটা ঘটবার পরই চাকরি থেকে 2 বছর আগেই অবসর নিয়ে এখানে চলে আসে অনুপম। তারপর 7 বছর কেটে গিয়েছে। শেষবার যখন ওরা এখানে আসে 8 বছর আগে, সেইবারেই অনুপমের শেষ জন্মবার্ষিকী পালিত হয়েছিল কার্শিয়াংয়ে। অনুপম তখন সেখানেই পোস্টেড, এবং সে জন্মবার্ষিকী পালন হয়েছিল এখানে এই বাড়িতেই, সুমতি লজে।
হঠাৎই ডিসিশনটা নেয় অনুপম স্ত্রীর মৃত্যুর পর। চাকরি থেকে অবসর নিয়ে এখানে চলে এসেছিল। বাড়িটা রক্ষণাবেক্ষণের জন্য একটা নেপালি ছিল, মান বাহাদুর। তার স্ত্রী শ্রীমতীও থাকত। দিদি সুমতির আকস্মিক মৃত্যুর কথা মিনতি প্রথমটা জানতে পারেনি। জানতে পেরেছিল তার মৃত্যুর মাস আষ্টেক বাদে, অনুপমের একটা চিঠিতে। অনুপম লিখেছিল, মিনু, এতদিন তোমাকে জানাইনি। 8 মাস আগে তোমার দিদির মৃত্যু হয়েছে, আর গত মাসে পেনশন নিয়ে এখানে চলে এসেছি। একাই আছি এখানে। সবসময় নিজেকে যেন অত্যন্ত একাকী মনে হয়। এত বড় বাড়িটার একটা যেন শ্বাসরোধকারী শূন্যতা সর্বক্ষণ আমাকে ক্রমশ অসহায় করে ফেলছে। মনে হয় এমনি করে এই বাড়িটার মধ্যে একা একা থাকতে থাকতে হয়তো একদিন আমি পাগলই হয়ে যাব। একবার ভেবেছিলাম এই বাড়িটা বিক্রি করে অন্য কোথাও চলে যাই, কিন্তু সুমতির স্মৃতি যেন ঠিক কি এক কঠিন নাগপাশের মতো আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে এই বাড়িটার মধ্যে। তাই সমস্ত সংকল্প আমার শিথিল হয়ে যায়। আরও একটা কথা কি জানো মিনতি, তুমি হয়তো হাসবে কথাটা শুনে, কিংবা মনে মনে ভাববে জামাইবাবুর সত্যি সত্যিই বুঝি মাথাটা খারাপ হয়ে গিয়েছে, নচেত। হ্যাঁ, প্রতি রাত্রে মনে হয় সুমতি যেন আসছে। সে আসবে, আবার আসবে, যদিও জানি সে আর কোনোদিনই আসবে না। পরলোক থেকে ইহলোকে আসবার কোনো রাস্তাই নেই। মাঝখানে তার মৃত্যু সকল সম্ভাবনারই ইতি টেনে দিয়ে গিয়েছে। আচ্ছা মিনতি, তুমি কি এখানে আসতে পারো না? বিয়ে থা করলে না, একক জীবন তো তোমারও। একদিন চাকরি জীবন থেকে অবসর নেওয়ার পর তুমিও তো একাই হয়ে যাবে, আমারই মতো চাকরি ছেড়ে দিয়ে তুমি কি এখানে চলে আসতে পারো না? তোমার জবাবের অপেক্ষায় রইলাম। ইতি অনুপম। মিনতি তার সিদ্ধান্ত নিয়েছিল ওই চিঠিটা পাবার পরই, এবং চাকরিতে ইস্তফা দিয়ে এখানে চলে এসেছিল। কলেজের অধ্যাপনা ছেড়ে দিয়ে ব্যাঙ্গালোর থেকে মিনতি চলে এসেছিল দার্জিলিংয়ে। সেও তো আজ 7 বছর হয়ে গেল দেখতে দেখতে। মিনতির এখানে চলে আসাটা আত্মীয় স্বজনেরা কেউ ভালোভাবে নিতে পারেনি। সকলেই ওদের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিয়েছে। অনুপম বলল, একটা লিস্ট ইতিমধ্যেই আমি তৈরি করে ফেলেছি। কিসের লিস্ট? মিনতি বলল, যাদের আমি আসতে বলবো আমার জন্মবার্ষিকীতে, মানে আমন্ত্রণ জানাবো। আজ সারাটা দুপুর বসে লিস্টটা করেছি, এই যে দেখো। অনুপম গরম কিমানাটার পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ বের করে এগিয়ে দিল মিনতির দিকে। মিনতি হাত বাড়িয়ে ভাঁজ করা কাগজটা নিল। প্রথমেই লিস্টের যে দুটো নাম চোখে পড়ল মিনতির, নির্মলকান্তি চৌধুরী ও মিসেস চৌধুরী। নাম দুটোর সঙ্গে ইতিপূর্বে কোনো পরিচয় ছিল না মিনতির। সে বলল, এরা কারা? আমার এক সময়ের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। বন্ধু? কই, কখনো তো তোমার মুখে এ নাম শুনেছি বলে মনে পড়ছে না। মিনতি বলল, না শোনোনি, কখনো তো বলিনি। তাছাড়া 12 বছর ওর সঙ্গে কোনো দেখা সাক্ষাৎ নেই, চিঠিপত্রও না। না। মিনতি যেন একটু অবাকই হয় কথা শুনে। ও দীর্ঘদিন ইংল্যান্ডে ছিল, গত বৎসর দেশে ফিরে এসেছে, তাও সংবাদটা কাগজে পড়েছিলাম। মাত্র দিন 10 আগে ওর কলকাতার ঠিকানাটা হঠাৎ জানতে পারলাম। অবশ্যই কি আজও ও আমাকে মনে রেখেছে কি না জানি না। 12 বছর আগে কয়েক মাসের ছুটিতে দেশে এসেছিল। আমার শেষ জন্মবার্ষিকীতে এখানে এই বাড়িতেই এসেছিল। মিনতির মনে হলো অনুপম কথাটা বলতে বলতে একটু কেমন অন্যমনস্ক হয়ে গেল। এবারে দেশে ফিরে তোমাকেও তো জানায়নি যে সে দেশে ফিরে এসেছে। না। তবু আমার চিঠি পেলে নিশ্চয়ই আসবে। আজ একটা তাকে চিঠিও দিয়েছি। তোমার কি মনে হয় মিনতি, চিঠি পেয়ে নির্মলকান্তি নিশ্চয়ই আসবে, তাই না? এতদিনকার বন্ধু তোমার, নিশ্চয়ই আসবেন। আসলে আবার নির্মলের সঙ্গে দেখা হবে এত বছর পর। আমার জীবনের একটা বিশেষ ঘটনা বলতে পারো। জানো মিনতি, এই 11টা বছর। কথাগুলো বলতে বলতে অনুপমের গলার স্বরটা কেমন যেন একটা চাপা উত্তেজনায় কাঁপছে বলে মিনতির মনে হলো। প্রাণপণে যেন সেই চাপা উত্তেজনাটাকে প্রশমিত করার চেষ্টা করতে করতে কথাটা শেষ করল অনুপম। অপেক্ষা করে আছি। কথাগুলো শেষ হবার সঙ্গে সঙ্গে অনুপম হয়ে গেল আবার অন্যমনস্ক। একেবারে চুপ করে গেল অনুপম। জানো মিনতি, এমন এক সময় ছিল যখন ওকে দুদিন না দেখলে প্রাণটা আমার হাঁফিয়ে উঠত।
তোমার দিদিকে যখন বিয়ে করি সে সময় একটা কথা কেন যেন মনে হয়েছিল আমার, তোমার সঙ্গে যদি আমার বিবাহ হতো। অনুপম, একটা যেন চাপা আর্তনাদ বের হয়ে এলো মিনতির গলা থেকে। কিন্তু ব্যাপারটা যেন লক্ষ্যই করল না অনুপম। আশ্চর্য রকম মিল তোমাদের দুই বোনের মধ্যে, চেহারায়, কথাবার্তায়, গলার স্বরে। কত সময় মনে হয়েছে তোমরা যেন যমজ বোন, টুইন। অথচ অনুপম, তোমার জন্য একটু কফি করে আনি, মিনতি বলল। কফি? বেশ, নিয়ে এসো। অনুপম চুপ করল। মিনতির মনে হচ্ছিল অনুপম যেন বড় ক্লান্ত। মিনতি তার ঘরে বন্ধ কাচের জানালাটার সামনে দাঁড়িয়েছিল। মধ্যরাত্রির দার্জিলিং শহর আলোর মালা গলায়, যেন রাজেন্দ্রানীর মতো মনে হচ্ছে। ঝকঝকে আকাশ, কোথাও এতটুকু কুয়াশা মাত্রও নেই। গায়ে একটা মাত্র শাল মিনতির, সাতটা সোনালি জরির কাজ করা লাল রঙের একই রকম দুটো শাল দিদি যেবারে কাশ্মীরে যায় কিনে এনেছিল। তার একটা নিজে নিয়েছিল, অন্যটা দিয়েছিল ওকে। শালটা দিদির অত্যন্ত প্রিয় ছিল। অনুপম কত ছবি যে তুলেছিল দিদির ওই শালটা গায়ে। সব ছবি সারা বাড়ির দেওয়ালে টানানো ছিল, সুন্দর ফ্রেমে বাঁধানো। গত বছর অনুপম সব ছবিগুলো দেওয়াল থেকে খুলে বাগানের মধ্যে নিয়ে গিয়ে বন্যুৎসব করেছিল। মিনতি বলেছিল, এ কি, ছবিগুলো পোড়ালে কেন? অনুপম জবাবে বলেছিল, স্মৃতির দংশন থেকে মুক্তি পাবার জন্য। কিছু স্মৃতি সুখকর, কিছু বেদনাদায়ক। মিনতি আর কিছু বলেনি। দিদিকে যে অনুপম কি গভীর ভালোবাসত, মিনতির তা অজানা ছিল না। মিনতির শালটা বাক্সেই তোলা ছিল। হঠাৎ গতকালই শালটা বের করে গায়ে দিচ্ছে মিনতি। আজ সকালে শালটা গায়ে দিয়ে যখন সে অনুপমের সামনে গিয়ে দাঁড়িয়েছিল, অনুপম অনেকক্ষণ ওর দিকে তাকিয়েছিল। কি দেখছো অমন করে আমার দিকে তাকিয়ে? কি সুন্দর তোমাকে দেখাচ্ছে মিনু। মিনতি কেমন যেন লজ্জাবোধ করছিল। মনে পড়েছিল তার দিদির কথা, দিদি সুমতির কথা। দেয়ালের গায়ে যে প্রমাণ আরশিটা ছিল সেদিকে একবার তাকাতেই যেন চমকে ওঠে মিনতি। কে, কার প্রতিচ্ছায়া ওই আরশির বুকে? হঠাৎ ওই সময় একটা কাঁচের বাসন ভাঙার ঝনঝন শব্দ শোনা গেল। ও কিসের শব্দ? বের হলো মিনতি ঘর থেকে। দুটো ঘরের পরের ঘরটাই অনুপমের। মিনতি একটু দ্রুত পায়েই অনুপমের ঘরের সামনে গিয়ে দাঁড়ালো। ঘরের দরজাটা খোলা। ঝুলন্ত পর্দার ওপাশ থেকে একটা নীলাভ আলোর আভাস। ও জানে অনুপম এখনো জেগে। বেতের আরাম কেদারাটার ওপরে বসে সে। সামনের ত্রিপয়ের ওপরে হুইস্কির বোতল, কাঁচের জাগে জল। মিনতি পর্দা তুলে ঘরের মধ্যে প্রবেশ করল। সামনের ত্রিপয়ের ওপরে একরাশ ছোট বড় কাঁচের টুকরো ইতস্তত ছড়ানো, একটা ভাঙা গ্লাস, পাশে হুইস্কির বোতল আর ত্রিপয়ের ওপরে হুইস্কির স্রোত। আরাম কেদারাটায় উপবিষ্ট অনুপম একদৃষ্টে সেই দিকে তাকিয়ে আছে। কি হলো? হাত থেকে গ্লাসটা পড়ে ভেঙে গেল মিনু। কথাটা বলে কেমন যেন স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে মিনতির মুখের দিকে। কেমন করে পড়লো কাচের গ্লাসটা? খুব বেশি ড্রিঙ্কস করছো আজ? না মিনু, তাছাড়া তুমি তো জানো মদে কখনো নেশা আমার হয় না। মাতালামি হই না, বেসামাল হই না। আসলে ওই ওই তোমার গায়ের শালটা। এই তো সেই শালটা দিদি সেবারে কাশ্মীরে গিয়ে আমার জন্য এনেছিল। কই, আমিও তো কিছু জানি না। দিদি একই রকমের এক জোড়া শাল সেবারে কাশ্মীরে বেড়াতে গিয়ে নিয়ে আসে। একটা সে নিজে রেখে দিয়েছিল আর একটা আমায় দিয়েছিল। আশ্চর্য, তুমি কিছুই জানো না? শালটা দিদির অত্যন্ত প্রিয় ছিল। মিনতির কথাগুলো যেন মনোযোগ দিয়ে শুনছে না অনুপম। মিনতির মনে হলো অনুপম যেন কেমন অন্যমনস্ক। ডাকলো, অনুপম। হ্যাঁ, কিছু বলছিলে? হ্যাঁ, অনেক রাত হয়েছে, এবারে শুয়ে পড়ো। তুমি যাও মিনু, শুয়ে পড়ো গে, আমার ঘুম আসছে না। যাও শুয়ে পড়ো গে, শুলেই ঘুম এসে যাবে। অনুপম মৃদু হাসল। যাও ওঠো। অনুপম বলল, তুমি শুতে যাও মিনতি। মিনতি ধীরে ধীরে ঘর থেকে বের হয়ে গেল। নিজের ঘরে এসে ঢুকতেই আরশির গায়ে প্রতিফলিত নিজের ছায়ার প্রতি নজর পড়ল মিনতির। কিছুক্ষণ সেই দিকে তাকিয়ে থেকে আলোটা নিভিয়ে শয্যার পরে এসে উপবেশন করল। সুমতির আকস্মিক মৃত্যুর ব্যাপারটা আজ মনে হচ্ছে মিনতির মনে তেমন একটা আঘাত দেয়নি, এবং সেদিন না বুঝতে পারলেও পরে ব্যাপারটা তার মনের কাছে স্পষ্ট হয়ে গিয়েছিল।
অনুপমের সঙ্গে প্রথম আলাপ মিনতিরই, দিল্লিতে। ওদের বাবা বিনয় শঙ্কর সেন দিল্লিতে সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করতেন। মা মরা 2 মেয়ে, সুমতি ও মিনতি। 1.5 বছরের ছোট বড় ওরা। 2 বোনের মধ্যে অসাধারণ একটা প্রীতির সম্পর্ক ছিল। দিল্লিতে সে সময় কিসের একটা বিরাট মেলা চলছিল। মেলার ভিড় ভালো লাগতো না বলে সুমতি যায়নি সে মেলাতে। মিনতি একা গিয়েছিল। মিনতি সায়েন্সের ছাত্রী। ইলেকট্রনিক্সের স্টলে ঘুরে ঘুরে দেখছিল নানা যন্ত্রপাতি। হঠাৎ স্টলে শর্ট সার্কিটে আগুন ধরে যায়। একটা গোলমাল চেঁচামেচি ছুটোছুটি শুরু হয়ে যায়। মিনতিকে সেদিন প্রকাণ্ড একটা অ্যাক্সিডেন্ট থেকে অনুপম বাঁচায়। সেই দুজনের আলাপ। অনুপম তখন দিল্লিতেই পোস্টেড। সেও সায়েন্সের মেধাবী ছাত্র ছিল। এক সময় মেলা থেকে বের হয়ে অনুপম বলল, কোথায় থাকেন আপনি? হনুমান রোডে। চলুন, আমার সঙ্গে সরকারি গাড়ি আছে, আপনাকে লিফট দিয়ে যাব। না না, তার কোনো প্রয়োজন নেই, মিনতি বলল। অনুপম শোনেনি কথাটা মিনতির। তাদের হনুমান রোডের বাড়িতে ওকে পৌঁছে দিয়ে গিয়েছিল। মিনতির ডান হাতটাই সামান্যই আঘাত লেগেছিল। পরের দিন সন্ধ্যায় অনুপম এলো ওদের হনুমান রোডের বাসায়। বিনয় শঙ্কর বাসাতেই ছিলেন, সুমতিও ছিল। আলাপ করে দেয় মিনতি। বাবা, ইনি মিস্টার অনুপম ঘোষ, মিলিটারিতে চাকরি করেন। মেজর অনুপম ঘোষ আমার বাবা বিনয় শঙ্কর সেন, আমার দিদি সুমতি। মিনতির সঙ্গে প্রথম আলাপ হলেও কিছুদিন বাদেই মিনতি আবিষ্কার করল তার দিদি সুমতি ও মেজর অনুপম ঘোষের মধ্যে একটা ঘনিষ্ঠতা কখন যেন গড়ে উঠেছে অনুপমের ওই বাড়িতে ঘন ঘন আসায়। সুমতির দিক থেকেও সেটা প্রকাশ পেল এক রাত্রে। লেখাপড়ায় মিনতি যতটা প্রখর ছিল, সুমতি ছিল না। সে গান বাজনা খেলাধুলা নিয়েই বেশিরভাগ সময় মেতে থাকত, আর মিনতি সর্বদা তার বই আর পড়াশোনা নিয়েই ব্যস্ত। মিনতি চাপা ও ধীর প্রকৃতির, সুমতি দিলখোলা কিছুটা অস্থির প্রকৃতির। 2 বোন একই ঘরে 2টি পাশাপাশি শয্যায় শুতো। এক রাত্রে সুমতি ডাকলো, মিনু। ঘুমোচ্ছিস? না, কিন্তু কি ব্যাপার বলতো? তোকে যেন আজ সন্ধ্যা থেকেই বিশেষ রকম খুশি খুশি দেখছি। জানিস, আজ অনুপম প্রপোজ করেছে। তাই নাকি? আর তুই? আমি তো হাত পেতেই বসেছিলাম। ও কাল আসবে বাবার কাছে প্রস্তাবটা নিয়ে। ওর সংসারে এক মামা ছাড়া কেউ নেই, তুই তো জানিস। জানতাম না, এইমাত্র তোর মুখে শুনছি। সে কি, জানতিস না? না, কিন্তু এতে আশ্চর্যের কি আছে? অনুপম বাবুর কোথায় কে আছে আমারও কখনো জানার প্রয়োজন হয়নি, অনুপমও কখনো বলেনি। হ্যাঁ রে, তুই খুশি হসনি? মিনতি কোনো জবাব দেয় না। কিরে, কথা বলছিস না যে? হয়েছি। আমি জানতাম তুই খুশিই হবি। মাসখানেক পরেই বিবাহ হয়ে গেল। বিবাহের সময় মিনতি থাকতে পারেনি। ওদের কলেজ থেকে রাজস্থানে ট্যুরের একটা প্রোগ্রাম ছিল। বিয়ের 10 দিন আগে রাজস্থানে চলে গিয়েছিল মিনতি। যদিও বিয়ের 2 দিন আগেই ওর দিল্লিতে ফেরার কথা ছিল, কিন্তু মিনতি ফিরল বিয়ের 2 দিন পরে। সুমতি তখন অনুপমের সঙ্গে তার নতুন কর্মস্থানে চলে গিয়েছে, কানপুরে। তারপর 2 বছর বোনেদের পরস্পরের মধ্যে আর দেখা সাক্ষাৎ হয়নি। সেই সময়ই মিনতি অধ্যাপনার চাকরি সংগ্রহ করে ব্যাঙ্গালোরে চলে গিয়েছিল। তবে 2 বোনের মধ্যে পত্রের আদান প্রদান ছিল। বেশি লিখত সুমতি। 4খানা চিঠির পর 1খানার জবাব হয়তো দিত মিনতি। আর সুমতিকে মিনতি যেসব চিঠি দিত তার মধ্যে কোথাও অনুপমের নাম গন্ধও থাকতো না। সুমতি বরাবরই দেখেছে মিনতি হই হল্লা করতে ও জীবনটাকে লঘুভাবে নেওয়ার চেষ্টা করে। তার চিঠির মধ্যেও সেই সব কথাই থাকত। প্রথম বৎসরখানেক অনুপমরা ছিল কানপুরে, তারপর বদলি হয়ে এলাহাবাদে। সেখানে মাস 6 থেকে আবার বদলি হয় লখনৌ। বিয়ের 3 বছর পরে আবার 2 বোনের দেখা হলো। মিনতি স্টাডি ট্যুরে ইংল্যান্ড যাচ্ছিল। বোম্বের সান্তাক্রুজ এয়ারপোর্টে অনুপম আর সুমতি ওকে সি অফ করতে এসেছিল। সেই সময়েই কেন যেন অনুপমকে দেখে মিনতির মনে হয়েছিল সে খুব একটা সুখী নয়। সেই দিনই এয়ারপোর্ট লাউঞ্জে একসময় অনুপম মিনতিকে বলেছিল, তাহলে মিনু, তুমি আমাদের সঙ্গে সত্যি সত্যিই সম্পর্কটা ছেদ করে দিলে? কেন ছেদ করব কেন? কে ভুল করেছে আমাদের মধ্যে জানি না, তবে যদি একবারও সাড়া দিতে। ওসব কথা থাক অনুপম, আমি চাই দিদিকে নিয়ে তুমি সুখে থাকো।
চেষ্টার ত্রুটি নেই আমার। ওরা দুজনে যখন কথা বলছিল তখন হাত 10-12 দূরে স্যুট পরিহিত 30-32 বছর বয়স্ক এক অপূর্ব দেহ সৌষ্ঠবধারী পুরুষের সঙ্গে হেসে হেসে সুমতি কথা বলছিল। দিদি ও কার সঙ্গে কথা বলছে? আমার বন্ধু। বন্ধু? হ্যাঁ, অনেক দিনের বন্ধু। চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়ার সময় বিলেত যায়, আর ফেরেনি। সেখানেই প্র্যাকটিস করে। নিজের অফিস আছে। মাস দুয়েকের জন্য ছুটি নিয়ে ভারতবর্ষে এসেছিল, আজই ফিরে যাচ্ছে বিওএসির ফ্লাইটে। অনুপম তখন বোম্বেতে পোস্টেড। দিদির সঙ্গে ভদ্রলোকের কোথায় আলাপ হলো? দিন সাতেক আমাদের কোয়ার্টারে ছিল। জানো তো, সুমতি অত্যন্ত মিশুকে, সহজেই মানুষকে কেমন আপন করে নিতে পারে। ঘুম আর কিছুতেই যেন মিনতির চোখে আসে না। নিজের মনের দিকে তাকিয়ে নিজেকেই যেন প্রশ্ন করে মিনতি, কেন কেন সে সুমতির আকস্মিক মৃত্যু সংবাদ পেয়ে মনের মধ্যে তেমন একটা প্রচণ্ড আঘাত বা দুঃখ পায়নি? অথচ ওদের দুজনের মধ্যে ভালোবাসার তো অভাব ছিল না। আর সে ওদের বিয়ের ঠিক আগেই রাজস্থানেই বা চলে গিয়েছিল কেন? সে ব্যাপারটাকে একমাত্র পলায়ন ছাড়া আর কি বা বলা চলে। আসলে ওদের বিয়ের ফাংশনটা এড়াতেই চেয়েছিল সে, নচেত ইচ্ছা করলেই বিয়ের দুদিন আগে ও ঠিকই দিল্লিতে ফিরে আসতে পারত। সমস্ত ব্যাপারটাই ওর দিক থেকে সেদিন সত্যি অশোভন হয়নি। একটা আক্রোশের বশেই কি মিনতি যেন চমকে ওঠে। ব্যাপারটা সুমতি না বুঝতে পারলেও অনুপমও কি বুঝতে পারেনি? পাশের ঘর থেকে শীতার্ত রাত্রির নিস্তব্ধতার বুক চিরে ভেসে এলো একটা ভায়োলিনের সুর। অনুপম ভায়োলিন বাজাচ্ছে, রবীন্দ্রসঙ্গীতের একটা চেনা সুর। আমি জেনে শুনে বিষ করেছি পান, প্রাণের আশা ছেড়ে সঁপেছি প্রাণ। মিনতি জানে ওই গানটি অনুপমের অত্যন্ত প্রিয়। প্রায়ই এমনি মধ্যরাত্রে ভায়োলিনে সে ওই গানের সুরটি বাজায়। যতই দেখি তারে ততই দহি, আপন মনোজ্বালা নীরবে সহি, তবু পারিনে দূরে যেতে, মরিতে আমি, লইত বুক পেতে অনলবান। মিনতি বুঝত, যতই অনুতাপ করুক না কেন অনুপম, সুমতিকে আজও সে ভুলতে পারেনি। সুমতির আকস্মিক মৃত্যুটা তার বুকের মধ্যে একটা চিরস্থায়ী ক্ষত রেখে গিয়েছে। আর একটা কথা যা মিনতির মনে হয়েছে, সুমতি সম্পর্কে অনুপম কোনো আলোচনাই করতে চায় না। সুমতির প্রসঙ্গ উঠলেই যেন সে সব কিছু এড়িয়ে যেতে চায়। তবু এখানে আসবার মাস 2 বাদে একদিন প্রসঙ্গটা তুলেছিল মিনতি। অনুপম বলেছিল, থাক মিনতি, আমার কাছে তার মৃত্যু হয়েছে, সেটাই সত্য হয়ে থাক বাকি জীবনটা। মিনতি সেদিন ওই কটি মাত্র কথাতেই অনুপমকে বুঝতে পেরেছিল সুমতির প্রতি অনুপমের কি গভীর ভালোবাসা ছিল। তাই হয়তো সুমতির শোকটা তাকে একেবারে অমন স্তব্ধ করে দিয়েছে। পরবর্তীকালে মিনতি আরও লক্ষ্য করেছিল অনুপম সুমতির প্রসঙ্গ মাত্রই এড়িয়ে যায়। এমনকি সুমতির নামটাও অনুপমকে উচ্চারণ করতে শোনেনি। সেটা বুঝতে পারার পর মিনতিও আর কোনোদিন সুমতির কোনো প্রসঙ্গ অনুপমের সামনে উচ্চারণ করেনি, সযত্নে এড়িয়ে গিয়েছে। অনুপম সুমতির মৃত্যু সম্পর্কে কোনো কথা মিনতিকে না বললেও ওইভাবে অনুপমের তার স্ত্রী সুমতির প্রসঙ্গ এড়িয়ে যাবার পশ্চাতে কেবল যে তার মনের মধ্যে একটা গভীর ব্যথাই ছিল তা নয়, আরও কিছু ছিল। একটা চাপা নিরুপায় ক্ষোভ, যে ক্ষোভটা হঠাৎ একদিন সামান্য একটু প্রকাশও হয়ে পড়েছিল। রান্নার ব্যাপারে সুমতি অতিশয় পারদর্শিনী ছিল। সামান্য তরকারি অনেক সময় তার রান্নার গুণে অসাধারণ স্বাদে গন্ধে লোভনীয় হয়ে উঠত। অবশ্য মিনতি তার কিছু কিছু সংবাদও রাখত। মিনতি একদিন সেই কথাটা ভেবেই দই ও ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি রান্না করেছিল নিজ হাতে, এবং ডিনার টেবিলে বসে যখন সে তরকারির পাত্রটা অনুপমের সামনে ধরল, সে প্রশ্ন করে, এটা কি? খেয়ে দেখো না, অবশ্যই দিদির মতো রান্না হয়নি। সঙ্গে সঙ্গে অনুপমের মুখটা গম্ভীর। সে তরকারির পাত্রটা টেনে সরিয়ে দিল। কি হলো, খেয়েই দেখুন না। না। কেন? কেন তার কথা মনে করিয়ে দেবার চেষ্টা করো। সে আমার কাছে চিরদিনের মতোই মরে ভূত হয়ে গিয়েছে। শি ইজ ডেড ফর এভার টু মি। সেদিনকার অনুপমের কণ্ঠস্বরের মধ্যে ব্যথা ছাড়াও অন্য কিছু ছিল। সেটা খুব স্পষ্ট না হলেও একেবারে অস্পষ্ট ছিল না। সেটা ব্যথা, আক্রোশ, না ঘৃণা বা অন্য কিছু, সেটা বুঝতে পারেনি মিনতি। তবে সেটা যে নিছক মনের একটা ব্যথাই কেবলমাত্র নয়, সে কণ্ঠস্বরের মধ্যে যে প্রত্যাখ্যানের সুর, সেটা কিন্তু বুঝতে কষ্ট হয়নি মিনতির।
রাত্রি শেষ হয়ে ভোরের আলো আরও স্পষ্ট হয়ে উঠেছে তখন। মিনতি উঠে পড়ে, গায়ে শালটা দিয়ে ঘর থেকে বেরোই। আর ঠিক সেই সময় একটা গুলির আওয়াজ ওর কানে এলো। মিনতির মনে হলো গুলির আওয়াজটা বাড়ির পশ্চাতের বাগানের দিক থেকেই এসেছে। একটু বেশ দ্রুত পদেই মিনতি সিঁড়ি অতিক্রম করে। বাগানের দিকে অগ্রসর, হলকাঠের সিঁড়িতেও কার্পেট পাতা, শব্দ হয় না। এবং বাগানের মধ্যে কয়েক পা অগ্রসর হতেই ওর চোখে পড়ল আবছা আলোয় একটা ছায়ামূর্তি। আরও কয়েক পা এগুতেই ও বুঝতে পারে ছায়ামূর্তিটা কার। অনুপমের। পিছন ফিরে দাঁড়িয়ে আছে অনুপম। চিনতে মানুষটাকে তার দেরি হয় না। গায়ে একটা গরম ড্রেসিং গাউন, কালো কালো ডোরা কাটা। অনুপম। কে? ফিরে দাঁড়ালো অনুপম। মিনতি লক্ষ্য করল অনুপমের হাতে ধরা একটা পিস্তল। একটু আগে গুলির একটা শব্দ শুনলাম। ডিড ইউ ফায়ার? হ্যাঁ, আমি গুলি ছুঁড়েছিলাম এই পিস্তলটা থেকে। গুলি ছুঁড়েছিলে? হ্যাঁ, দেখছিলাম হাতের নিশানাটা এখনও আমার ঠিক আছে কি না। দেখলাম ঠিকই আছে। 10-15 বা 20 হাত দূর থেকেও লক্ষ্যভেদ করতে পারি এখনও। কথাগুলো বলতে বলতে পিস্তলটা ড্রেসিং গাউনের পকেটে ঢুকিয়ে রাখল অনুপম এবং বলল, চলো ঘরে যাওয়া যাক। টেবিলে বসে চায়ের কাপে চুমুক দিতে দিতে অনুপম বলল, ভাবছি মিনু, তোমার পাশের ঘরটা তো খালি পড়ে আছে, ওই ঘরেই নির্মল আর তার স্ত্রীর থাকবার ব্যবস্থা করি। ভালোই হবে, কি বলো? বেশ তো। কতজনাই বা আসবে? নির্মল আর তার স্ত্রীকে নিয়ে জনা 8-9 হয়তো হবে। বাদবাকিদের নিচের তলায় যে ঘরগুলো খালি আছে তারই 2 ঘরে ব্যবস্থা করা যেতে পারে। তাতে আর অসুবিধা কি? ডাইনিং হলটা তো নিচের তলাতেই, ভালোই হবে। কিন্তু একটা কথা। কি? তোমার বন্ধু নির্মল আর তার স্ত্রীর দোতলায় থাকবার ব্যবস্থা করছো, বাদবাকিদের নিচের তলায়, সেটা কি ভালো দেখাবে? কেন ভালো দেখাবে না? নির্মল কান্তি আর তার স্ত্রী আমার স্পেশাল গেস্ট, রীতিমতো সম্মানিত অতিথি। তাদের থাকবার জন্য একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করতে হবে বই কি আমাকে। মিনতি আর কোনো কথা বলে না। আরও একটা কথা, নির্মল আর তার স্ত্রী যে ঘরে থাকবে, খান বাহাদুর আর কাঞ্চাকে দিয়ে ভালো করে সাজিয়ে রেখো। তারা যেন মনে করতে পারে যে তাদের নিজেদেরই বাড়িতে এসেছে। আমি এবারে একটু পোস্ট অফিসে যাব। মাঝখানে তো মাত্র 10টা দিন। আজ 9ই ডিসেম্বর। 2টো কেবল আর চিঠিগুলো পাঠিয়ে দিতে হবে। কাল রাত্রেই চিঠিগুলো লিখে রেখেছি। মিনতি কোনো কথা বলল না। অনুপম উঠে পড়ল চেয়ার ছেড়ে। 2টো কেবলের একটা কেবল নির্মলকান্তিকে আর অন্য কেবলটা সরোজনলিনী দেবীকে। সরোজনলিনী দেবী সুমতি মিনতির আপন পিসি, বিনয় শঙ্করের বড় বোন। স্ত্রীর অকাল মৃত্যুর পর বিনয় শঙ্করের ওই দিদি ওদের মানুষ করেছিলেন। বিনয় শঙ্করের মৃত্যুর পর সরোজনলিনী দিল্লি থেকে চলে যান এলাহাবাদে। সরোজনলিনীর বিবাহের 3 বছর পরেই তার স্বামী একটা ভয়াবহ কার অ্যাক্সিডেন্টে মারা যান। ভগ্নিপতির মৃত্যুর খবর পেয়েই বিনয় শঙ্কর এলাহাবাদে গিয়ে তার দিদিকে দিল্লিতে নিজের কাছে নিয়ে আসেন। তারই 6 মাস পূর্বে তার স্ত্রীর মৃত্যু হয়েছিল। সুমতির বয়স তখন 8 আর মিনতির 6.5। সরোজনলিনীর স্বামী এলাহাবাদ হাইকোর্টের একজন নামকরা প্রতিপত্তিশালী অ্যাডভোকেট ছিলেন। প্রচুর ইনকাম ছিল তার। শহরের ওপরে বিরাট বাড়ি। বাড়িটা অবশ্যই তার বাবার তৈরি, ওই একমাত্র ছেলে। বাড়ি ছেড়ে সরোজনলিনী প্রথমটায় আসতে চাননি, কিন্তু বিনয় শঙ্কর তার কোনো আপত্তিতে কান দেননি। তাছাড়া সরোজনলিনীর সন্তানাদিও ছিল না, একা মানুষ। বিয়ে পর্যন্ত সরোজনলিনী লেখাপড়া করেছিলেন। পরীক্ষাটা দেওয়া হয়ে ওঠেনি শেষ পর্যন্ত। বিয়ের পর বেশিরভাগ সময় তার পড়াশোনা নিয়েই কাটত। যেমন রাশভারী তেমনি অত্যন্ত কড়া ধাঁচের মানুষ ছিলেন সরোজনলিনী। অনুপমকে তার খুব পছন্দ হয়েছিল এবং অনুপম যখন দিল্লিতে সুমতিদের ওখানে যেত ওকে পিসিমা বলেই ডাকত। অনুপমের সঙ্গে সুমতির বিবাহ হওয়ায় সরোজনলিনী খুশি হয়েছিলেন। বিশেষ অনুরোধ জানিয়ে একটা চিঠি ও একটা কেবল পাঠিয়েছিল অনুপম সরোজনলিনী দেবীকে। সরোজনলিনীকে যে কেবল ও চিঠি পাঠাবে অনুপম, মিনতিকে সেটা পূর্বে জানায়নি। জানালে মিনতি মানা করত, ও জানে। আমন্ত্রিতদের লিস্টে সরোজনলিনীর নামটা কিন্তু ছিল না এবং ইচ্ছে করেই লিস্টে নামটা তোলেনি অনুপম। সরোজনলিনী দেবী যদি একান্তই তার বাড়িতে না ওঠেন বা উঠতে না চান, সে কারণে অনুপম সামনের হোটেলটায় ব্যবস্থা করে রেখেছিল। মোট 10 জনকে অনুপম আমন্ত্রণ করে চিঠি ও কেবল পাঠিয়েছিল।
পরিকল্পনাটা তার মাথায় কিছুদিন ধরেই ঘুরছিল, কিন্তু ডাকবার তো একটা উপলক্ষ দরকার, সেটাই সে ঠিক করতে পারছিল না। হঠাৎই একদিন ওই সময় মনে পড়ল 19শে ডিসেম্বর তার জন্মদিন। সঙ্গে সঙ্গে তার মনে হলো ওই জন্মদিনটা উপলক্ষ করেই তো যাদের তার ডাকার প্রয়োজন সে ডাকতে পারে। আর তক্ষুনি সে মনস্থির করে ফেলে। প্রথমে এলেন জন্মদিনের আগের দিন 18ই ডিসেম্বর সর্বপ্রথম সরোজনলিনী দেবী, এবং তিনি যে আসছেন সে সংবাদটা অনুপমকে তিনি জানিয়েও দিয়েছিলেন একটা ফোন করে। অনুপমের এক স্থানীয় নেপালি বন্ধু ছিল মিস্টার প্রধান, তাকেই অনুপম অনুরোধ করে এয়ারপোর্টে গাড়ি নিয়ে যেতে। রাত 8টা নাগাদ সরোজনলিনী এসে পৌঁছলেন সুমতি ভিলাই। রাত 8টা হলেও অন্ধকার তখনও ঘন হয়ে আসেনি। অনুপম নিচের হলঘরে সরোজনলিনীরই প্রতীক্ষায় ছিল। মিনতি ছিল বাগানে। ডেকোরেটর ইলেকট্রিশিয়ানরা গাছে গাছে মিনি বাল্ব লাগাচ্ছিল। ওই সময় ট্যাক্সিটা এসে পোর্টিকোর নিচে দাঁড়ালো। ট্যাক্সির শব্দে বের হয়ে আসে অনুপম। সরোজনলিনী দেবী ট্যাক্সি থেকে নামলেন। অনেক বছর পরে সরোজনলিনীকে দেখলেও অনুপমের তাকে চিনতে কষ্ট হয় না। সাধারণ মহিলাদের চাইতে একটু বেশিই লম্বা, পাকা ধানের মতো গায়ের রং, মাথার চুল প্রায় সবই পেকে সাদা, চোখে সোনার ফ্রেমের চশমা, দুহাতে একগাছি করে সরু সোনার চুড়ি, কালো ব্যান্ডের একটি দামি হাতঘড়ি ডান হাতের কবজিতে, পায়ে চপ্পল, পরনে সাদা থান ধুতি ও সাদা ব্লাউজ, গায়ে একটা দামি সাদা শাল, হাতে একটা কালো হ্যান্ডব্যাগ। বয়স 65-র কাছাকাছি হলেও স্বাস্থ্যের অটুট বাঁধুনির জন্য শরীরে মেদের বাহুল্য না থাকায় মনেই হয় না সরোজনলিনীর বয়সটা অত হয়েছে। বরং মনে হয় 45-47-এর বেশি নয়, বরং তার পাশে অনুপমকেই বেশি বয়স্ক মনে হয়। অনুপম তাড়াতাড়ি এগিয়ে গিয়ে পায়ের ধুলো নিতে নিতে বলল, ভালো আছেন পিসিমা? পোর্টিকের আলোয় চশমার কাচের ওধার থেকে তীক্ষ্ণ দৃষ্টিতে ভাইজি জামাইয়ের দিকে তাকালেন সরোজনলিনী দেবী। বললেন, তুমি কেমন আছো অনুপম? চলুন ভেতরে। এই বাড়িতে তো মিনতি আছে না? হ্যাঁ, মানে আমি তো তাহলে এখানে উঠতে পারবো না অনুপম। কিছু মনে করো না, আসার পথেই আমি হোটেল ঠিক করে এসেছি এবং একটা ঘরও বুক করে এসেছি। এখানে না থাকতে চান তো আমি নিজেই আপনাকে হোটেলে পৌঁছে দেব। আপনি সত্যি সত্যি আমার চিঠি পেয়ে আসবেন ভাবিনি। মিনতি কোথায়? আছে বোধহয় গার্ডেনে, কিন্তু মিনতি যে এখানে আছে আপনি জানলেন কি করে পিসিমা? এসব খবর কখনো চাপা থাকে না অনুপম। আমার একটা কথার জবাব দাও। পোর্টিকোতে দাঁড়িয়ে দাঁড়িয়েই উভয়ের মধ্যে কথা হচ্ছিল। মিস্টার প্রধান অল্প দূরে দাঁড়িয়েছিলেন। তিনি এবারে কথা বললেন, কর্নেল ঘোষ, আমি তাহলে আসি? আসুন, অশেষ ধন্যবাদ। আমি পিসিমাকে হোটেলে পৌঁছে দেবক্ষণ। তাহলে আমি চলি, কেমন? গুড নাইট। গুড নাইট। মিস্টার প্রধান ট্যাক্সিতে করেই বের হয়ে গেলেন। ভিতরে চলুন পিসিমা। অনুপম আবার বলল, তোমাদের কি বিয়ে হয়েছে? না, মানে একজন কুমারী মেয়ের এভাবে অন্য একটা পুরুষের সঙ্গে থাকাটা। মিনতি আমার বোনের মতো। রাবিশ, হঠাৎ বলে উঠলেন সরোজনলিনী। আপনি কি আমাকে বিশ্বাস করেন না কাকিমা? বিশ্বাস অবিশ্বাসের কথা নয় এটা অনুপম। তোমাদের এভাবে একত্র এখানে এক বাড়িতে থাকাটা কারোর চোখেই ভালো লাগতে পারে না। ইনডিসেন্ট নোংরামি। কোথায় মিনতি? ডাকো তাকে। এসেছি যখন, ওকে এখনই আমার সঙ্গে করে হোটেলে নিয়ে যাব। অনুপম হাসল, কোনো জবাব দিল না। সরোজনলিনী দেবীর কথা, আমি মিনতিকে নিয়ে যেতেই এসেছি। হঠাৎ ওই সময় পশ্চাৎ থেকে মিনতির গলা শোনা গেল, এ কি পিসিমা, তুমি তুমি হঠাৎ এখানে? তোমার জন্যই আসতে হলো আমাকে। আমার জন্য? তা নয় তো কি, দাদা আজ বেঁচে নেই বলে কি তোমরা যা ইচ্ছে তাই করবে? পিসিমা, ভেবেছ কি লেখাপড়া শিখে এই চরিত্রের হয়েছে? পিসিমা, চলো ঘরে চলো। মিনতির কণ্ঠে মিনতি। তোমার সঙ্গে এক ছাতের তলায় এখানে থাকবো, ভাবতে পারলে কি করে কথাটা? উহ, দেখছি তুমি বড্ড বেশি রেগে গিয়েছ পিসিমা, হাসতে হাসতে বলল মিনতি। পোড়ার মুখী, তোকে আমার খুন করতে ইচ্ছে করছে। তার আগে চলো, এতটা পথ এসেছ, চা খাও, বিশ্রাম নাও। না, কিছু খাবো না। খাবে? চলো ভিতরে চলো, চাকর বাকরেরা চারপাশ থেকে উঁকি দিচ্ছে, দেখো। চলো, এসো এসো। সরোজনলিনীর কি হলো কে জানে, মিনতির পিছনে পিছনে নিচের পার্লারের দিকে অগ্রসর হলেন। অনুপমও ওদের পিছনে পিছনে এগোলো। পার্লারে প্রবেশ করে সরোজনলিনী যেন একটা আরামের নিঃশ্বাস নিলেন।
একে চিরটাকাল একটু শীতকাতুরে মানুষ সরোজনলিনী। তাই ওই সময় দার্জিলিংয়ের ডিসেম্বরের প্রচণ্ড শীত, হাড়ের মধ্যে যেন ঠান্ডার ছুঁচ বিচ্ছিল গায়ে, পর্যাপ্ত গরম জামা থাকা সত্ত্বেও। ঘরের মধ্যে এক কোণে ফায়ারপ্লেসে গনগনে আগুন, জানালায় সব দামি ভারী পর্দা ঝোলানো, এক কোণে স্ট্যান্ডে একটা ঘেরা টোপ ঢাকা আলো, ঘরের মেঝেতে নরম কার্পেট বিছানো। ঘরের মধ্যেকার উষ্ণতা আরাম এনে দেয় দেহে। বসো দেখি, মিনতি বলল। সরোজনলিনীকে বেশি অনুরোধ করতে হলো না। একটা সোফার উপর উপবেশন করলেন আরাম করে, এবং এতক্ষণে বুঝতে পারলেন ডিসেম্বরের দার্জিলিংয়ের প্রচণ্ড শীতে তার গায়ের ওই একটিমাত্র শাল আদৌ পর্যাপ্ত নয়। বলো পিসিমা, কি খাবে, চা না কফি? মিনতি বলল। চাই দে একটু না হয়। অনুপমের বাগানের চা এখানে আমরা খাই। চা বাগান আছে নাকি ওর? সরোজনলিনী সুধান। দুটো বাগানে শেয়ার আছে অনুপমের। এ বাড়ির চা সেখান থেকেই আসে। বসো তুমি, আমি চা আনছি। মিনতি পার্লার থেকে বের হয়ে গেল। সরোজনলিনী ঘরের চারিদিকে চোখ বুলান। খুব বেশি নয়, তবে যা সামান্য আসবাব আছে ঘরের মধ্যে তা দামি, শৌখিন ও রুচিসম্মত। আসবাবপত্রের মধ্যে একধারে দুটো কাচের বুককেস, সুন্দরভাবে তার মধ্যে বই সাজানো। একটার মাথায় ব্রোঞ্জের একটা নটরাজ মূর্তি, এবং তার পাশেই অন্য শোকেসটার ওপর একটা ধ্যানস্থ বুদ্ধ মূর্তি। গোটা পাঁচেক সোফা, কাচের টব বসানো একটা সেন্টার টেবিল, তার ওপরে একটা কালো ভেসে কিছু টাটকা গোলাপ, দেওয়ালে গোটা 2 ল্যান্ডস্কেপ। ঘরের দেওয়ালে ওয়ালপেপার লাগানো, দেওয়ালের গা ঘেঁষে একটা বড় গ্র্যান্ডফাদার ক্লক। ঘড়িতে তখন 8:30 বাজে। বাইরে অবশ্যই তখনও আলো একেবারে নিভে যায়নি। অনুপমও ইতিমধ্যে এসে অন্য আর একটা সোফায় উপবেশন করেছিল। পিসিমা, সরোজনলিনী তাকালেন অনুপমের দিকে। আপনাকে একটা কথা আগেই বলে রাখি। কি কথা? আমার জন্মদিনের উৎসবটা আসল কারণ নয়। আপনাকে এখানে আমন্ত্রণ করে এনেছি একটা গুরুতর ব্যাপারের মীমাংসার জন্য। ভ্রুকুঁচকে তাকালেন সরোজনলিনী কর্নেলের দিকে নিঃশব্দে। গুরুতর ব্যাপারের মীমাংসার জন্য? হ্যাঁ, এসেছেন যখন এখানে আমার আমন্ত্রণে, তখন সবই জানতে পারবেন। ব্যাপারটা আরেকটু পরিষ্কার করে বলো তো অনুপম। কাল জানতে পারবেন। কাল জানতে পারবো? কেবল একটা অনুরোধ আপনাকে পিসিমা, আপনি 2 দিন আমার এখানেই থাকুন। আমি কথা দিচ্ছি পিসিমা, এখানে আপনার কোনো কষ্ট হবে না। আমার বা মিনতির দিক থেকে অসম্মানের কোনো কারণ ঘটবে না। মিনতি ওই সময় ট্রেতে টিপট ইত্যাদি সাজিয়ে ঘরে প্রবেশ করল। শেষের কথাটা মিনতিরও কানে গিয়েছিল। সে দুজনের মুখের দিকে একই সাথে তাকালো। বাইরে ওই সময় একটা ট্যাক্সি এসে দাঁড়াবার শব্দ পাওয়া গেল। অনুপম তাড়াতাড়ি বলল, একটা ট্যাক্সি এসে দাঁড়ালো মনে হচ্ছে। পিসিমা, আপনি চা খান, আমি আসছি, বলে অনুপম বের হয়ে গেল ঘর থেকে। মিনতি টিপট থেকে চা ঢেলে দুধ চিনি মেশাতে যাচ্ছিল। সরোজনলিনী বাধা দিলেন। না, চায়ে দুধ চিনি দিস না, আমি চা খাই। কবে থেকে? তা 3 বছর হবে। চায়ের কাপে চুমুক দিতে দিতে সরোজনলিনী বললেন, অনুপম কেন আমাকে এই পাহাড়ে এই প্রচণ্ড ঠান্ডার মধ্যে ডেকে আনলো বলতো? আমি কিছু জানি না পিসিমা। জানিস না? না। তারপর একটু থেমে বলল, তা তুমি কি ঠিক করলে পিসিমা? এখানেই থাকবে না হোটেলে যাবে? এখানেই থাকবো ভাবছি। থাকবে? অনুপম সত্যিই খুব খুশি হবে। তুমি ওপরের তলায় থাকবে না নিচের তলায়? নিচের তলাতেই ঘর থাকলে নিচের তলাতেই থাকবো। রাতের জন্য সিঁড়ি দিয়ে ওঠানামায় বড় কষ্ট হয় রে। তাহলে এক কাজ করি পিসিমা, নিচের তলাতে এই পার্লারের পাশেই একটা ছোট ঘর আছে, অ্যান্টি রুমের মতো। সে ঘর থেকে এ ঘরেও আসা যায়, পাশের লাইব্রেরি রুমেও যাওয়া যায়। তাছাড়া বাগানের দিকেও একটা দরজা আছে। কিন্তু বাথরুম, ওই ঘরটার সঙ্গে অ্যাটাচড বাথরুম আছে, তবে ওই ঘরেই ব্যবস্থা কর। ট্যাক্সির শব্দে নেপালি ভৃত্য মান বাহাদুরও ছুটে এসেছিল পোর্টিকোতে। গাড়ির থেকে প্রথমে নামল পুরোপুরি সাহেবি পোশাক পরিহিত এক ভদ্রলোক। বয়স তার 52-53 হবে, 1-8 বছর কম বেশিও হতে পারে। গরম স্যুটের ওপরে একটা গরম লং কোট, মাথায় ফেল্ট ক্যাপ, মুখে চুরুট, চোখে মোটা সেলুলয়েডের ফ্রেমের চশমা, লম্বা চওড়া চেহারা। গায়ের রং রীতিমতো কালো বললেও অত্যুক্তি হয় না। অনেকটা পালোয়ানদের মতো চেহারা। অনুপমের দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু নির্মলকান্তি চৌধুরীকে দেখে চিনতে এতটুকুও কষ্ট হয় না। নির্মল! হ্যালো অনুপম!
তাহলে সত্যি সত্যি তুই এসেছিস? বাহ, অত করে চিঠি কেবল আসবো না? নির্মলকান্তি বলল। নামো সঞ্চারিণী। গাড়ির দিকে তাকিয়ে স্ত্রীকে আহ্বান জানালো নির্মলকান্তি। গাড়ি থেকে নামলো এক মধ্যবয়সী ভদ্র মহিলা। অপরূপ সুন্দরী বললেও অত্যুক্তি হয় না। পরনে স্কাই ব্লু রঙের দামি ফ্রেঞ্চ শিফন, মাথার চুল বব ছাট করা, চোখে সোনার সরু শৌখিন ফ্রেমের চশমা, চশমার কাঁচ ঈষৎ নীলাভ, গায়ে হালকা চকোলেট রঙের দামি লং কোট, গলার কলারে ফার দেওয়া। অনুপম তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়েছিল ভদ্রমহিলার দিকে। লেট মি ইন্ট্রোডিউস, আমার দীর্ঘদিনের বন্ধু সুহৃদ কর্নেল অনুপম বোস, আমার স্ত্রী সঞ্চারিণী। নির্মলকান্তি বলল। নমস্কার, অনুপম বলল। গুড ইভিনিং, ইংরেজিতে পরিষ্কার উচ্চারণে সম্ভাষণ জানালো সঞ্চারিণী। মান বাহাদুর, ট্যাক্সি ভাড়াটা দিয়ে দে, অনুপম বলল। না না, সে কি, আমি দিচ্ছি। না, অল এক্সপেন্সেস মাইন। তোমরা যে শেষ পর্যন্ত এসেছ তাতেই আমি যৎপরনাস্তি খুশি হয়েছি। তাই বলে বাধা দেবার চেষ্টা করে নির্মলকান্তি। না, লেট মি বিয়ার অল দ্য এক্সপেন্সেস। মান বাহাদুর পূর্ব হতেই মনিবের নির্দেশ মতো প্রস্তুত ছিল। ভাড়া মিটিয়ে দিল সে। তোমরা নিশ্চয় টায়ার্ড, চলো তোমার ঘরটা দেখিয়ে দেই। আয় নির্মল, আসুন মিসেস চৌধুরী। দুটো সুটকেস ছিল বড়, একটা ছোট। মান বাহাদুর হাতে তুলে নিয়েছে ততক্ষণে। নির্মল ও তার স্ত্রী অনুপমকে অনুসরণ করে। সিঁড়ি দিয়ে উঠতে যাবে, সেই সময় হঠাৎ মিসেস চৌধুরীর নজরে পড়ল মিনতিকে। অল্প দূরে দাঁড়িয়ে আছে সে। গায়ে তার সেই লাল সোনালি জরির কাজ করা কাশ্মীরি শালটা। নিজের অজান্তেই যেন মিসেস চৌধুরী থমকে দাঁড়ালো। অস্ফুট শব্দ বের হয়ে আসে তার গলা দিয়ে। কে? অনুপমের কানে গিয়েছিল কথাটা। সে সঙ্গে সঙ্গে ঘুরে বলল, আমার শ্যালিকা। এসো মিনতি, পরিচয় করিয়ে দিই। নির্মলের স্ত্রী সঞ্চারণী চৌধুরী। মিনতির মুখ দিয়ে কোনো শব্দ বের হয় না। সে তখনও চেয়ে আছে সঞ্চারিণীর মুখের দিকে। সঞ্চারিণীও চেয়ে আছে মিনতির মুখের দিকে। হাউ ডু ইউ ডু, সঞ্চারিণী বলল। মিনতি নির্বাক। আসুন, চলুন উপরে, অনুপম আবার বলল। অনুপম আগে আগে, পেছনে নির্মলকান্তি ও সঞ্চারিণী। সোপান অতিক্রম করতে থাকে। মিনতি তখনও তেমনভাবে দাঁড়িয়ে আছে, প্রস্তর প্রতিমার মতো। সকলে এসে দোতলার নির্দিষ্ট ঘরটির মধ্যে একে একে প্রবেশ করল। ঘরে প্রবেশ করেই নির্মল বলল, আহ, লাভলি। ঘরের মধ্যে ফায়ারপ্লেস জ্বলছিল। ঈষদুষ্ণ ঘরের মধ্যে একটা আরামের পরিবেশ। তোমরা তাহলে রেস্ট নাও। মান বাহাদুর, কাঞ্চনকে বল এ ঘরে চা দিতে। মিনতি কথাগুলো বলে ঘর থেকে বের হয়ে গেল। নিজের ঘরের মধ্যে চুপটি করে পর্দা তোলা জানালার সামনে পেছন ফিরে দাঁড়িয়েছিল অনুপম। নিঃশব্দে মিনতি এসে ঘরে প্রবেশ করল। অনুপম। কে? মিনু, এসো। তুমি কি সত্যিই চিনতে পারোনি ওকে? কার কথা বলছো? অনুপম প্রশ্ন করল মিনতিকে। অবিকল যেন একেবারে দিদির চেহারা। সঞ্চারিণীর কথা বলছো? মানে নির্মলের স্ত্রীর কথা? হ্যাঁ, তার কথাই বলছি। আমারও অবশ্যই ভদ্রমহিলাকে দেখে চমক লেগেছিল প্রথমেই। সত্যি চমকে উঠেছিলাম। সুমতি কোথা থেকে এলো? সে তো 8 বছর হলো মরে গিয়েছে। হ্যাঁ, ঠিক 8 বছর হলো। 7 বছর হলো এখানে এই বাড়িতে এসেছি। 8 বছর আগে সুমতি। সত্যি কি দিদি 8 বছর আগে মারা গিয়েছে অনুপম? নিশ্চয়ই, তোমার দিদি ঠিক 8 বছর আগে মারা গিয়েছে সুমতি। কিসে মারা গেল? কেমন করে মারা গেল? কি হয়েছিল তার? কি হয়েছিল সেটা অবশ্যই একমাত্র সুমতি বলতে পারে, কারণ সেই জানে ব্যাপারটা। আমার অনুমান। অনুমান? তার মানে কিসের অনুমান? আমি সব সত্যি কথা জানতে চাই অনুপম। তোমাকে সব কথা আজ বলতেই হবে। বলো অনুপম, সত্য ঘটনাটা আমাকে জানতে দাও। কি বলবো? কি জানতে চাও তুমি? দিদির মৃত্যু যদি সত্যি সত্যি হয়ে থাকে, তো সেই মৃত্যুর ব্যাপারটা কি করে, কি হয়ে সে মারা গেল। আমি এখন বুঝতে পারছি তুমি সকলকে যা বলেছ তা সত্যি নয়। কি তবে সত্যি? দিদি সেদিন মরেনি, আর সে কথাটা তোমার চাইতে কেউ বেশি ভালো জানে না। অনুপম কোনো জবাব দেয় না মিনতির কথায়, চুপ করে দাঁড়িয়ে থাকে। একটু পরে বলে, মাসখানেক ধরে অনেক অনুসন্ধান করেছিলাম সুমতির, কিন্তু সুমতির মৃতদেহ সেদিন পাওয়া যায়নি, যাতে করে প্রমাণিত হতে পারে সত্যি সত্যি সুমতির মৃত্যু হয়েছে। তবু আমি তার অনুসন্ধান চালিয়েই গিয়েছি দিনের পর দিন। আমার জন্মদিনের পরের দিন সকালে
যখন দেখলাম সে পাশের শয্যায় নেই, তুমি কিছুই জানতে পারোনি? না, আমি নিজ থেকে এসেছিলাম একটু রাত করে। তার আগেই সুমতি চলে এসেছিল। এসে দেখি সুমতি আপাদমস্তক লেপে ঢেকে তার শয্যায় শুয়ে ঘুমোচ্ছে। আমারও বেজায় ঘুম পাচ্ছিল। তার ওপরে ড্রিঙ্কসটা বোধহয় সে রাত্রে একটু বেশিও হয়ে গিয়েছিল, তাই শুয়ে পড়েছিলাম। তারপর ওই যে বললাম, সকালে উঠে আর তাকে দেখতে পাইনি। প্রথমে ভেবেছিলাম হয়তো বাথরুমে গিয়েছে কিংবা নিচে গিয়েছে, কিন্তু সারা বাড়ি তন্ন তন্ন করেও তাকে খুঁজে পেলাম না। ভাবছি তখন, কি আশ্চর্য, সুমতি রাতারাতি গেল কোথায়? মনে পড়ল নির্মলের কথা। যে ঘরে সে আর তার স্ত্রী আজ আছে, সে রাত্রেও ওই ঘরেই ছিল নির্মলকান্তি। তার ঘরে ঢুকে দেখি সে অঘরে ঘুমোচ্ছে তখনও। তাকে ডেকে তুললাম। সব শুনে সে বলল, সে কি, সুমতি গেল কোথায়? তারপর দুজনে মিলে শহরে সর্বত্র খুঁজলাম, তাকে কিন্তু পাওয়া গেল না। সন্ধ্যার গাড়িতে সেই দিনই নির্মল চলে গেল। আমার অনুসন্ধান কিন্তু বন্ধ হলো না। খুঁজতে লাগলাম আমি সুমতিকে। কেন জানো? কেন? আমার বদ্ধমূল ধারণা হয়েছিল সে কোথাও না কোথাও আছেই। এমনি করেই আরও 3 মাস কেটে গেল। শেষে হঠাৎ একদিন, কি থামলে কেন, বলো বলো অনুপম। এই বাড়িরই একটা ঘরে এমন একটা কিছু পেলাম। কি? সেটা পেয়েই আমার কাছে সমস্ত রহস্যটাই যেন দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল। আর সেই মুহূর্তেই আমি স্থির করলাম, আমার জীবনে সুমতির মৃত্যু হয়েছে। শি ইজ ডেড টু মি। কেন? তোমরা সকলে জানতে পারলে তখন এক প্রত্যুষে টাইগার হিলে সূর্যোদয় দেখতে গিয়ে অ্যাক্সিডেন্টে সুমতির মৃত্যু হয়েছে। পাহাড়ের চূড়ায় অনেকটা অসতর্কভাবে এগিয়ে গিয়েছিল। হঠাৎ পা পিছলে খাদের মধ্যে। কথাটা সম্পূর্ণ মিথ্যা জেনেও তুমি তার মৃত্যু সংবাদ দিয়েছিলে। তাছাড়া আমার আর সেদিন কিছু করার ছিল না মিনতি। তাই তাই এত বছর আমরা তাই জেনে এসেছি। হ্যাঁ, আর আজ তুমি আমাকে পীড়াপিড়ি না করলে চিরদিন মিথ্যেটাই হয়তো সত্য হয়ে থাকত। আর কি কিছু তোমার বলবার নেই অনুপম? না, মিথ্যে বলছো? আছে, নিশ্চয়ই আছে। আর সেই কারণেই এত বছর পর আবার তোমার জন্মদিন উৎসব পালনের এই আয়োজন করেছ তুমি। অনুপম শালিকার মুখের দিকে তাকালো নিঃশব্দে। সুমতি মরেনি সেদিন। আর শুধু তাই নয়, তুমি সেটা সমস্ত অন্তর দিয়ে বিশ্বাস করো। সেই বিশ্বাসের ভিতটা তোমার সত্য না মিথ্যা, আজ সেটাই তুমি যাচাই করে দেখতে চাও। কারণ আর কেউ না জানলেও আমি জানি দিদির প্রতি তোমার ভালোবাসার কথাটা। একটা কথা বলবো অনুপম? অনুপম এতক্ষণ চুপ করেই ছিল, একটাও কথা বলেনি। এবারে শান্ত ধীর কণ্ঠে বলল, কি? 8 বছর হলো যা অতীত হয়ে গেছে, তাকে আজ আবার দিনের আলোয় টেনে আনতে চাও কেন সবার সামনে? হয়তো, কিন্তু পারবে কি সেই নিষ্ঠুর সত্যকে সহ্য করতে? পারবো মিনতি। কারণ এখন বুঝতে পারছি এই 8 বছরে আমি নিজেকে সম্পূর্ণভাবে প্রস্তুত করে নিতে পেরেছি। যাই ঘটুক না কেন তার মুখোমুখি আমি নিশ্চয় দাঁড়াতে পারবো। না, তোমার ওটা ভুল, তুমি তা পারবে না। কোনো মানুষের পক্ষেই সেটা সম্ভব নয়। তোমার সেই ক্ষতস্থানটাকে আবার কেবল খুঁচিয়ে তুলবে। কি করতে বলো তুমি মিনতি? অতীত অতীতই থাক অন্ধকারের মধ্যেই। না মিনতি, আমি কেবল জানতে চাই সুমতির প্রতি আমার ভালোবাসার মধ্যে কি কোনো খাদ ছিল? কোথাও কি কোনো মিথ্যে ছিল? আমি জানি কোনো মিথ্যাও ছিল না, কোনো খাদও ছিল না। আর তার বড় প্রমাণ আজকে তুমি যা আছো। কিন্তু আর নয়, অনেক রাত হয়েছে, এবার তুমি শুয়ে পড়ো অনুপম। মিনতি, বলো অনুপম। আমার জীবনের ওই সত্যটা জানবার সঙ্গে আমার জীবনের বিরাট একটা প্রশ্ন জড়িয়ে আছে। তাই যেভাবেই হোক আমাকে সত্যটা জানতেই হবে। প্রশ্ন? হ্যাঁ, যেটার আসল সত্যটা না জানা পর্যন্ত একটা মীমাংসায় পৌঁছানো কোনো ক্রমেই সম্ভব নয়। মিনতি অনুপমের মুখের দিকে তাকালো। কিছুক্ষণ একইভাবে অনুপমের মুখের দিকে তাকিয়ে থেকে একসময় ধীরে ধীরে ঘর থেকে নিষ্ক্রান্ত হয়ে গেল। ওরা জানতেও পারল না ঠিক পাশেরই ঘরে নিদ্রাহীন 2টি প্রাণী তখন শুধু পাথরের মতো মুখোমুখিভাবে বসেছিল। আর দুজনের মনের মধ্যেই একটা অশান্ত ঝড় যেন বয়ে চলেছে। বাইরে দার্জিলিং শহরের ডিসেম্বরের কনকনে মধ্যরাত্রি। জানালার কাঁচের শীষপথে নিচে শহরের আলোর মালা জ্বলছে। কে যেন অন্ধকারে সোনার ফুল ফুটিয়েছে। নির্মল, কিছু বলছো?
চলো, এখন সবাই ঘুমোচ্ছে, এই ফাঁকে এখান থেকে চলে যাই। চলে যাব কেন? বুঝতে পারছো না তুমি? না, একবার যখন এসেছি চলে যাব না। সরোজনলিনীও তখন তার ঘরে নিদ্রাহীন একটা চেয়ারের পরে ফায়ারপ্লেসের সামনে চুপটি করে বসেছিল। কোলের উপর দুটি হাত ন্যস্ত, গায়ে সাদা শালটা। তার মনেও দ্বন্দ্ব জেগেছে একটা। আজ ডাইনিং টেবিলে খেতে বসবার পর থেকে তিনিও চমকে উঠেছিলেন বইকি। কি আশ্চর্য মিনু, কি আশ্চর্য, এও কি সম্ভব? একেবারে ভূত দেখার মতোই চমকে উঠেছিলেন। যদিও সঞ্চারিনীর বাঁ দিককার কপালে একটা সরু সেলাইয়ের বোধ করি কোনো অপারেশনের দাগ, মাথার চুলগুলো ছোট ছোট করে বব ছাটে ছাটা, চোখে ঈষৎ নীলচে কাচের চশমা, শৌখিন সোনালি ফ্রেমে। তথাপি যেন মনটা বিভ্রান্ত করতে পারেনি। অদ্ভুত সাদৃশ্য দীর্ঘদিনের পরিচিত তার একটা চেনা আপনজনের মুখটার সঙ্গে। কেবল বাঁ দিককার কপালে সরু একটা অপারেশন সেলাইয়ের দাগ। দাগটা পরবর্তীকালে কোনো এক সময়ও হতে পারে। আর তার ছিল লম্বা দীর্ঘ চুল, মেঘের মতো কালো চুল। এখন চুলের রংটা তেমন মেঘের মতো বা কালো নয় অবশ্যই, কিন্তু সোনালি রং। দীর্ঘদিন মাথায় তেল ব্যবহার না করলে চুলের রং অমন ঈষৎ তামাটে বা সোনালি হয়ে যেতে পারে। সরোজনলিনীর মনে হয় সুমতি কি তবে মরেনি? সে কি আজও বেঁচে আছে? ওই সঞ্চারিণী কি তাহলে তাদের সুমতি? কিন্তু তাই বা কেমন করে হবে? ও তো সুমতি নয়, সঞ্চারিণী, নির্মলকান্তি চৌধুরীর বিবাহিতা স্ত্রী। নিজের মনকে প্রবোধ দেবার চেষ্টা করেন সরোজনলিনী। অমন আশ্চর্য রকমের মিল চেহারার কতজনেরই হয়, কতজনের সঙ্গেই থাকতে পারে। না না, এ তার মনের ভুল নিশ্চয়ই। সরোজনলিনীর সঙ্গে সঙ্গে আবার মনে পড়ল সঞ্চারিণীর গলার স্বরটা, অবিকল যেন সুমতিরই কণ্ঠস্বর। সঞ্চারিণী যখন বলল, আপনাকে কিন্তু আমি পিসিমা বলেই ডাকব। ঘরের মধ্যে কে যেন নিঃশব্দে এসে প্রবেশ করল। ঘরে কার্পেট বিছানো থাকলেও ফ্লোরে তার আগমনটা সরোজনলিনী টের পান। কে? পিসিমা, আমি অনুপম। এত রাত্রে এখনো ঘুমাওনি? না, ঘুমাইনি। তাছাড়া কাচের জানলা পথে আপনার ঘরে আলো জ্বলছে দেখে চলে এলাম। বসো অনুপম। অনুপম বসল পাশের একটা গদি মোড়া চেয়ারে। ওই ছেলেটি কে? কার কথা বলছো? ওই যে নির্মলকান্তি, আমার দীর্ঘদিনের বন্ধু, লন্ডনে থাকে। 8 বছর বাদে ইন্ডিয়াতে এসেছে। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, মস্ত বড় অফিস। ওখানেই সেটেল করেছে বুঝি? হ্যাঁ, বাড়ি কিনেছে। আর ওই মেয়েটি, ওর স্ত্রী সঞ্চারিণী, কতদিন হলো ওদের বিয়ে হয়েছে? শুনেছি সঞ্চারিণী থাকতো বিলেতেই। সেখানেই নাকি ওদের পরিচয়। তারপর বিয়ে, বোধ হয় 8 বছর হবে। কিন্তু পিসিমা, ওদের সম্পর্কে অত কথা জিজ্ঞেস করছো কেন? না, এমনি। অনুপমের মনে হলো পিসিমা যেন একটু চিন্তিত। কি যেন চিন্তা করছেন। আচ্ছা অনুপম, ওই যে সঞ্চারিণী না কি যেন মেয়েটির নাম, ওকে দেখে তোমার চেনা চেনা মনে হলো না? আমার কিন্তু মনে হচ্ছিল ওকে ডাইনিং টেবিলে দেখেই চেনা চেনা। হ্যাঁ, মানে আমার কেন যেন মনে হচ্ছিল অবিকল ওর মুখটা আমাদের সুমতির মতোই দেখতে। কথাটা যে আমারও মনে হয়নি তা নয় পিসিমা, কিন্তু অমন কতজনকেই তো কত সময় দেখলে আমাদের মনে হয় কোথায় ওকে দেখেছি এবং খুব চেনা চেনা লাগে। তা বটে, তবু। তাছাড়া সুমতি কবে মরে গিয়েছে তুমি তো জানো। মরে গিয়েছে তাই না? কেমন যেন অন্যমনস্কভাবে কথাটা বললেন সরোজনলিনী। হ্যাঁ, তাও তো প্রায় 8 বছরের কিছু বেশি হয়ে গেল। সরোজনলিনী আর কিছু বললেন না। পরের দিন সকালে এলো আরও 3 জন। ডাক্তার বাসুদেব গুহ। একদা অনুপম যখন দিল্লিতে পোস্টেড ছিল সেই সময়ই ডাক্তার বাসুদেব গুহর সঙ্গে পরিচয় হয়েছিল তার। ডাক্তার বাসুদেব গুহ ইমার্জেন্সি কমিশনে আর্মিতে ছিল। সে সময় ছিল ক্যাপ্টেন বাসুদেব গুহ। পরে লেফটেন্যান্ট কর্নেল হয়ে গত বছরই মাত্র রিটায়ার করেছে। সেও এসেছে অনুপমের আমন্ত্রণ পেয়ে। আর একজন ললিতা কুমারী, মদ্র দেশের মেয়ে। সেও অনুপমের সময় ইন্ডিয়ান নার্সিং করে স্টাফ নার্স ছিল। সে ও তার স্বামী ডাক্তার ভবানী এসেছে আমন্ত্রণ পেয়ে। তাদের নিচের তলার একটা গেস্ট রুমে থাকবার ব্যবস্থা করা হলো। সকালে ব্রেকফাস্ট টেবিলে সকলকেই দেখা গেল, কেবল অনুপস্থিত সঞ্চারিণী দেবী। অনুপমের সেটা নজর এড়ায়নি। সে একসময় নির্মলকান্তিকেই শুধায়, নির্মল, তোমার স্ত্রীকে দেখছি না।
সে ওঠেনি এখনো ঘুম থেকে। ওঠেনি? না, অনেক রাতে ঘুমিয়েছিল। অনুপম আর কিছু বলল না। অনুষ্ঠানের সব ব্যবস্থা ঠিকমতো হচ্ছে কিনা তদারকের জন্য বাগানে গেল। বাড়ির পেছনেই পার্টি হবে। সেই ব্যবস্থা মতোই বাগানটাকে সাজানো হয়েছিল। টেবিল, চেয়ার ও আলোর ব্যবস্থা করা হয়েছিল। দার্জিলিংয়ে বিদ্যুতের ভোল্টেজ খুবই কম। তাছাড়া মাঝে মধ্যে লোডশেডিং হয়। তাই অনুপম অনেক দিন থেকেই একটা জেনারেটর বসিয়েছিল। বুফে ডিনারের ব্যবস্থা অনুপম করেছিল স্থানীয় এক হোটেলে। হোটেল থেকেই নানাবিধ সুস্বাদু খাবার মেনু অনুযায়ী সাপ্লাই করার কথা আছে। টেলিফোনে অনুপম হোটেলে সংবাদ দিল। সারাটা দিন সঞ্চারিণীকে দেখা গেল না। জানা গেল তার মাথার যন্ত্রণা হচ্ছে, শুয়ে আছে। ঠিক সন্ধ্যার পরই 8টা নাগাদ বাগানের মধ্যে আলো জ্বলে উঠল। মিনতির ইচ্ছা ছিল স্থানীয় কিছু ভদ্রলোককে পার্টিতে ডাকে, কিন্তু অনুপম সম্মত হয়নি। বলেছে, এটা আমাদের সম্পূর্ণ ঘরোয়া পার্টি, আমি চাই না বাইরের কেউ এখানে আসে। অত্যন্ত ঘনিষ্ঠ ও পরিচিত জনদেরই কেবল আমি আমন্ত্রণ জানিয়েছি। ড্রিঙ্কের ব্যবস্থা ছিল পার্টিতে, কারণ যাদের আমন্ত্রণ জানানো হয়েছিল তারা সকলেই যে ড্রিঙ্ক করে অনুপম জানত। বাগানের একধারে ড্রিঙ্ক কাউন্টার রাখা হয়েছিল। একজন হোটেলের বেয়ারাকে সেখানে রাখা হয়েছে। সেই প্রয়োজন মতো ড্রিঙ্ক সার্ভ করবে। রাত তখন 9:15 কি 9:30 হবে। স্থানীয় এক ভদ্রলোক দেবল বর্মা এসে হাজির হলো। দেবল বর্মার জন্ম ওই দার্জিলিং শহরেই। পরে কলকাতায় পড়াশোনা করেছে। বেশ অবস্থাপন্ন। গোটা 5 ল্যান্ড রোভার ও গোটা 3 ট্যাক্সি আছে ওর। সবগুলি ভাড়ায় খাটে। বাগডোগরা, শিলিগুড়ি, ভুটান, সিকিম, মধ্যে মধ্যে আরও দূরে দূরে যায়। দার্জিলিংয়ে এই সুমতি ভিলা কেনার সময় দেবল বর্মা অনুপমকে সাহায্য করেছিল নানাভাবে। দেবল বর্মার সঙ্গে আলাপ যদিও অনেক বছরের, কিন্তু লোকটাকে পছন্দ করে না অনুপম। লোকটাকে যেন কেমন একটা রহস্যময় বলেই মনে হয়। মিনতিও লোকটাকে তেমন পছন্দ করত না। মাঝে মধ্যে হঠাৎ হঠাৎ এক সন্ধ্যায় এসে হাজির হতো দেবল বর্মা। 8-10 পেগ হুইস্কি খেত, তারপর চলে যেত। দেবল বর্মাকে অনুপম আমন্ত্রণ জানায়নি। দেবল বর্মা এসেই অনুপমকে সম্ভাষণ জানায়, মেনি মেনি হ্যাপি রিটার্নস কর্নেল বাসু। সকলেরই নজর পড়ে দেবল বর্মার দিকে। একপাশে সঞ্চারিণীও ছিল। সে দেবল বর্মাকে দেখে একটু যেন আড়াল দিল নিজেকে। দেবল বর্মা এগিয়ে গেল ড্রিঙ্ক কাউন্টারের দিকে। ওয়েটারকে বলল, 1 বড়া পেগ নিট। দেবল বর্মা বরাবর নিট হুইস্কি পান করে। ওয়েটার হুইস্কি ঢেলে গ্লাসটা এগিয়ে ধরে দেবল বর্মার দিকে। গ্লাসটা হাতে নিয়ে দেবল বর্মা দীর্ঘ একটা চুমুক দিল হুইস্কির গ্লাসে। ডেলিশিয়াস। এদিক ওদিক তাকাতেই সঞ্চারিণীর দিকে নজর পড়ল দেবল বর্মার। সে সোজা এগিয়ে গেল তার কাছে। বলল, গুড ইভিনিং ম্যাডাম। এত আস্তে প্রায় ফিসফিস করে কথা বলল দেবল বর্মা যে আশপাশের কেউ শুনতে পেল না। কিন্তু দেবল বর্মা যাকে বলেছিল সেই সঞ্চারিণী কিন্তু ঠিকই শুনতে পেল। পাতলা রঙিন কাচের চশমার ওধার থেকে সঞ্চারিণী দেবল বর্মার দিকে তাকালো। ভ্রু দুটো তার কুঞ্চিত। আমাকে বলছেন? সঞ্চারিণী শুধালো। ঠিক আপনাকেই। আমি তো আপনাকে ঠিক চিনতে পারছি না। হু আর ইউ? আপ কন হেই? আই অ্যাম সরি, ভুল হয়ে গিয়েছে আমার, ক্ষমা করবেন আমাকে। দেবল বর্মা গ্লাস হাতে সরে গেল। ব্যাপারটা সকলেরই নজরে পড়েছিল, বিশেষ করে অনুপমের। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিল অনুপম সঞ্চারিণীর দিকে। দেবল বর্মা ততক্ষণে দূরে সরে গিয়ে হৈ হৈ করে একটা ইংরেজি গান ধরেছে গ্লাস হাতে। চমৎকার সুরেলা গলা দেবল বর্মার। সবাই মুগ্ধ হয়ে ওর গান শুনতে থাকে। এক ফাঁকে অনুপম দেবল বর্মার পাশে গিয়ে ফিসফিস করে বলল, বড্ড বেশি ড্রিঙ্ক করছেন মিস্টার বর্মা। সো হোয়াট? হঠাৎ ওই সময় একটা ফায়ারিংয়ের শব্দ হলো। গুলির শব্দের সঙ্গে সঙ্গে অকস্মাৎ হলঘরের যেন সমস্ত গুঞ্জন থেমে গেল। সকলেই ভীত সন্ত্রস্ত হয়ে এদিক ওদিক তাকালো, কিন্তু কেউই বুঝতে পারল না গুলি কে করল। দেখা গেল কারো হাতেই কোনো আর্মস নেই। তবে কে একটু আগে গুলি করল? প্রত্যেকে প্রত্যেকের মুখের দিকে তাকাতে থাকে, বিস্ময় ও আতঙ্ক সবার চোখে মুখে। কে কে গুলি করল? কোথা থেকে গুলির আওয়াজটা এলো? একটা ব্যাপারে তখন সকলেই নিশ্চিন্ত, কেউ আহত হয়নি। আনন্দমুখর জন্মোৎসবের পার্টিটা মধ্যপথেই যেন থেমে গেল নিরানন্দে। রাত্রি প্রভাত হলো এক সময়। বেলা 8টা নাগাদ একে একে সকলেই নিচের হলঘরে ব্রেকফাস্ট টেবিলে জমায়েত হতে থাকে।
কিন্তু মিনতি কই? মিনতির কি এখনো ঘুম ভাঙেনি? অনুপমই ওপরে গেল মিনতিকে ডাকতে। ঘরের দরজাটা ভেজানো ছিল। অনুপম দরজা ঠেলে ভিতরে পা দিল। মিনতি? না, মিনতি ঘরের মধ্যে নেই, ঘর খালি। শয্যার দিকে তাকালো। শয্যার দিকে তাকিয়ে বোঝা গেল শয্যাটা কেউ গত রাত্রে স্পর্শও করেনি। মিনু! বাথরুমের দরজা খুলল অনুপম। বাথরুমেও মিনতি নেই। তবে গেল কোথায় ও? গতরাত্রে পার্টি ভাঙার পর সবাই একটু আধটু ড্রিঙ্ক করে এবং খেয়ে যে যার ঘরে চলে গিয়েছে একটা নিরানন্দ ও আতঙ্কের মধ্যে দিয়ে। শেষে জানা গেল সরোজনলিনীই দেখেছেন মিনু ওপরে তার ঘরে যাচ্ছিল, কিন্তু ঘরে যে সে যায়নি আর গেলেও শয্যায় শোয়নি সে তো বোঝাই যাচ্ছে। তবে গেল কোথায় মিনতি? খুঁজতে খুঁজতে অবশেষে বাগানের শেষ প্রান্তে যে ছোট বৌদ্ধ মন্দিরটা আছে তার সিঁড়ির সামনে পড়ে থাকতে দেখা গেল মিনতির মৃতদেহটা। গায়ে তার সেই লাল সোনালি জরির কাজ করা কাশ্মীরি শালটা। মিনতি যেন শালটা গায়ে জড়িয়ে মাটিতে উপুড় হয়ে শুয়ে ঘুমিয়ে আছে। শালটা রক্তে ভেজা খানিকটা জায়গা। শালটা তুলতেই গায়ের ওপর থেকে একটা ক্ষতস্থান দেখা গেল। বাম দিককার ঠিক স্ক্যাগুলা বোনের পাশে ক্ষতটা দেখে মনে হয় কেউ তাকে গুলি করেছিল, সম্ভবত পিছন দিক থেকে। শীতের শহর দার্জিলিংকে উপভোগ করবে বলে কি খেয়াল হয়েছিল কিরিটির। সে এসেছিল ৫-৭টা দিন দার্জিলিংয়ে কাটাতে দিন দুয়েক আগে। কিরিটি আর কৃষ্ণা হোটেলেই উঠেছিল। স্থানীয় থানা অফিসার মিস্টার প্রধান কিরিটির আসবার খবর পেয়ে হোটেলে কিরিটির সঙ্গে দেখা করতে এসেছিল সকালেই। হোটেলের ঘরে কিরিটির সঙ্গে গল্প করতে করতে গরম গরম কফি পান করছিলেন মিস্টার প্রধান। ঘরের ফোনটা বেজে উঠল। কিরিটি গিয়ে রিসিভারটা তুলে নিল। হ্যালো, মিস্টার প্রধান আপনার ঘরে আছেন? হ্যাঁ। তাকে একটু ফোনটা দিন না। মিস্টার প্রধান আপনার ফোন, কিরিটি বলল। আমার ফোন? মিস্টার প্রধান অবাক হয়ে এগিয়ে গিয়ে রিসিভারটা হাতে নিলেন। হ্যালো, সেকেন্ড অফিসার ঘোষাল কথা বলছি স্যার। কি ব্যাপার? আপনাকে এক্ষুনি সুমতি ভিলায় যেতে হবে স্যার। সুমতি ভিলা? কর্নেল ঘোষের বাড়িতে। কি হয়েছে? সেখানে একটা মার্ডার হয়েছে। মার্ডার? কি বলছো ঘোষাল? কে মার্ডার হলো? কর্নেল ঘোষের শ্যালিকা। আপনি একবার আসুন স্যার, কর্নেল ঘোষ থানায় বসে আছেন। আমি এক্ষুনি আসছি বলে মিস্টার প্রধান ফোনটা নামিয়ে রাখলেন। কিরিটি শুধালো, কি ব্যাপার? কে মার্ডার হয়েছে? কোথায় মার্ডার হয়েছে? সুমতি ভিলাই। ওখানে একজন এক্স আর্মি অফিসার থাকেন, তারই বাড়িতে। চলি এখন। পারি তো সন্ধ্যের পর আসব। মিস্টার প্রধান হন্তদন্ত হয়ে বের হয়ে গেলেন ঘর থেকে। কিরিটি কৃষ্ণার দিকে তাকিয়ে বলল, আর এক কাপ চা কৃষ্ণা, আর একটা চুরোট দাও তো। চুরোট তো ছেড়ে দিয়েছ, আবার কেন? কৃষ্ণা বলল। কি জানো, বাইরে বের হলে ধূমপানটা একটা প্রয়োজন হয়ে পড়ে। তা নয়। তবে কি? ওই যে শুনলে কে খুন হয়েছে, সঙ্গে সঙ্গে ভাবতে শুরু করেছ কে খুন হলো, যে খুন হলো সে মেয়ে না পুরুষ, কত বয়স হতে পারে তার। কিরিটি হেসে উঠল হো হো করে। বলল, যা বলেছ। আসলে কি জানো, ওর মধ্যে আলাদা ধরনের একটা জোরালো নেশা আছে। বলতে পারো অনেকটা মরফিনের নেশার মতো। একবার রক্তে ও নেশা ঢুকলে আর তাকে অস্বীকার করা যায় না। এবং থাক, আর এবংয়ের প্রয়োজন নেই। চলো বেরিয়ে আসি। কোথায় যাবে? কোথায় আর, এখানে মেল ছাড়া আর বেড়াবার জায়গা কি আছে? বলতে বলতে উঠে গিয়ে চুরোটের বাক্স থেকে একটা চুরোট বার করে এনে দিল। কিরিটি চুরোটটা মুখে ঠেকিয়ে কৃষ্ণাকে বলল, লাইটারটা? ওই যে সামনেই রয়েছে। ক্রাইমের গন্ধ পেয়েছ কি তোমার হুঁশ পর্যন্ত চলে গেছে? কি করি বলো, এতকালের নেশা। থানার একটা চেয়ারে বসে কর্নেল ঘোষ মিস্টার প্রধানের আগমনের অপেক্ষা করছিল। দুজনার আলাপ পরিচয় আগেই ছিল, কেউ কারোর অপরিচিত নয়। কি ব্যাপার কর্নেল ঘোষ? থানায় প্রবেশ করতে করতে মিস্টার প্রধান বললেন, বিশ্রী একটা ব্যাপার ঘটে গেছে আমার বাড়িতে। সুমতি ভিলাই? হ্যাঁ, আপনি আমার শালিকা মিনতিকে দেখেছেন, আলাপও হয়েছিল ওর সঙ্গে। শি ইজ ডেড। মানে কেউ তাকে গুলি করে হত্যা করেছে কাল রাত্রে। মানে সন্ধ্যা রাত্রে সুমতি ভিলাই একটা পার্টি ছিল। সেই পার্টিতে আমার কিছু পরিচিত ও ঘনিষ্ঠজনকে আহ্বান করেছিলাম। হঠাৎ পার্টি চলাকালীন সময়ে কে যেন একটা ফায়ার করলো। ফায়ার? হ্যাঁ, বলে সংক্ষেপে অতঃপর গত রাত্রের ঘটনাটা বলে গেল কর্নেল ঘোষ। তারপর আজ সকালে মিনতিকে খুঁজতে খুঁজতে তার গুলিবিদ্ধ রক্তাক্ত মৃতদেহটা দেখা গেল বাগানের মধ্যে যে ছোট বৌদ্ধ মন্দিরটা আছে
সেই মন্দিরটার সামনে পড়ে রয়েছে। বৌদ্ধ মন্দির? হ্যাঁ, আমার স্ত্রী শখ করে মন্দিরটা মানে ওই প্যাগোডাটা তৈরি করিয়েছিলেন। একটু আগে আপনার বাড়িতে যে সব আমন্ত্রিতদের নাম করলেন তাদের মধ্যে কাউকে আপনার সন্দেহ হয়? না না, সবাই আমার পরিচিত বন্ধু ও আত্মীয়। ওই দেবল বর্মা? দেবল বর্মা? না না, সে কেন খুন করতে যাবে মিনতিকে ওইভাবে? কেন যাবে সেটা একটা বড় কথা নয়, তিনি খুন করতে পারেন কি না। লোকটা শুনেছি যেমন মদ্যপান করে থাকে তেমনই প্রোজ দুর্ধর্ষ টাইপের মানুষ। কিন্তু ধরুন কোনো কারণে মিনতি দেবীর প্রতি তার তো আক্রোশ থাকতে পারে, আর সেই আক্রোশের বশে। কিন্তু সে তো গোলমালের পরই চলে গিয়েছিল। তখন হয়তো গিয়েছিল, তারপর রাত্রে কোনো এক সময় কি সে আবার ফিরে আসতে পারে না? তা অবশ্যই পারে। সেই হয়তো মিনতি দেবীকে রাত্রে কোনো এক সময় ওই প্যাগোডার সামনে দেখা করতে বলেছিল, আর মিনতি দেবী হয়তো গিয়েছিলেন সেখানে টু মিট হিম। কি বলতে চান একটু স্পষ্ট করে বলুন মিস্টার প্রধান। আপনাকে তাহলে কথাটা খুলেই বলি। দেবল বর্মার সঙ্গে আমি আপনার শালিকাকে কয়েকদিন বাজারে ও মেলে ঘুরতে দেখেছি। ইউ মিন সাম লাভ অ্যাফেয়ার্স ইন বিটুইন দেম? খুব কি একটা অসম্ভব কিছু? কিন্তু তেমন কিছু হলে আমি জানতে পারতাম নাকি? তাছাড়া আমি জানি মিনতি মনে মনে আমাকে ভালোবাসতো, যদিও মুখে কখনো সেটা প্রকাশ করেনি। ঠিক আছে, চলুন একবার ডেড বডি ও অকুস্থলটা দেখে আসি। তাছাড়া ডেড বডিরও তো ব্যবস্থা করতে হবে। ডেড বডিটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন মিস্টার প্রধান। আগের রাত্রে কোনো এক সময় বোধহয় এক পশলা বৃষ্টি হয়েছিল। প্যাগোডার আশপাশের জমি কিছুটা ভেজা, তার উপরে শুকনো গাছের পাতা ছড়িয়ে আছে, আর তারই মধ্যে মধ্যে ভিজে মাটির ওপর কিছু জুতোর ছাপ মিস্টার প্রধানের নজরে পড়ল। ইতস্তত ছড়ানো দু রকমের জুতোর ছাপ। মিস্টার প্রধান বুঝতে পারেন কাল বৃষ্টির পর একাধিক ব্যক্তি এইখানে এসেছিল, যাদের জুতোর ছাপ এখনও মাটির বুকে দেখতে পাওয়া যায়। মৃতদেহটা তখনও একইভাবে মাটিতে পড়েছিল। গায়ে লাল রঙের সোনালি কাজ করা কাশ্মীরি শালটা মিস্টার প্রধানের মনে হলো আততায়ী যখন গুলি করেছিল মিনতিকে তখন গায়ে তার শালটা ছিল না। পরে কোনো এক সময়ে মৃতের শালটা বিছিয়ে দেওয়া হয়েছে। শালটা সামান্য এলোমেলো। শালটা গা থেকে খুলতেই ক্ষতস্থানটা চোখে পড়ল। খুব কাছ থেকে নয়, বেশ একটু তফাৎ থেকেই মনে হয় গুলি করা হয়েছে। গুলি পৃষ্ঠদেশকে বিদ্ধ করেছে। মিস্টার প্রধান বাগানটার মধ্যে মৃতদেহের আশপাশ ভালো করে খুঁজতে থাকেন। অনুপম শুধালো, কি খুঁজছেন মিস্টার প্রধান? খুঁজছি মানে হত্যার আর কোনো নিদর্শন পাওয়া যায় কিনা দেখছি। কিছু মিলেও যেতে পারে। কথাটা বলে মৃদু হাসলেন মিস্টার প্রধান। একটা অ্যাম্বুলেন্সে করে মৃতদেহ মর্গে পাঠাবার ব্যবস্থা করে মিস্টার প্রধান চলে গেলেন সুমতি ভিলা থেকে তখনকার মতো। অনুপম ঘরে ফিরে এলো। একটু পরে নির্মলকান্তি ঘরে এসে প্রবেশ করলেন। হঠাৎ মিনতিকে কে হত্যা করলো আর কেনই বা করলো তার মাথামুন্ডু কিছুই বুঝতে পারছি না অনুপম। আমারও বুদ্ধিতে কুলোচ্ছে না ব্যাপারটা নির্মল। আমার চোখের সামনে দিয়েই তো মিনতি তার শোবার ঘরে গিয়ে ঢুকেছিল। কটা রাত হবে তখন? 11:15। একটা কথা ভাবছিলাম। কি? কাল রাতে পার্টি চলাকালীন যে ফায়ারিংটা হয়েছিল হত্যাকারীর সেটাই ফার্স্ট অ্যাটেম্প ছিল না তো? ঠিকই বলেছ নির্মল, তা হতেও পারে। তখন হয়তো মিস করেছিল হত্যাকারী, তারপর দ্বিতীয়বার অ্যাটেম্প নেয় অ্যান্ড হি ওয়াজ সাকসেসফুল। তা মিস্টার প্রধানকে কথাটা বলেছিলে? বলেছি। হ্যাঁ, তার সব জানা থাকা দরকার। দেখো, আর একটা কথা বলি, আমরা কালই চলে যেতে চাই। কালই যাবে? হ্যাঁ, ভেবেছিলাম 2-3 দিন থাকবো তোমার এখানে, কিন্তু আর মন চাইছে না। বেশ, যেতে চাও যাবে। সন্ধ্যার দিকে মিস্টার প্রধান এলেন হোটেলে কিরিটির ঘরে। কিরিটি আর কৃষ্ণা বসে বসে গল্প করছিল তখন, মুখোমুখি দুটো চেয়ারে বসে। মিস্টার প্রধানকে দেখে কৃষ্ণা স্বামীর দিকে তাকিয়ে মৃদু হেসে বলে ওঠে, ওই যে এলেন তোমার বিদূষক গোপন বার্তা নিয়ে। মিস্টার প্রধান আসুন, বসুন। চা না কফি? বেজায় ঠান্ডা পড়েছে আজ মিসেস রায়, কফি বলুন। কৃষ্ণা উঠে গিয়ে ফোনে রুম সার্ভিসকে তাদের 14 নম্বর ঘরে 3 পট কফি সাপ্লাই করার জন্য বলে দিল। কিরিটি কিছু বলার আগেই মিস্টার প্রধান বললেন, গুলি করে মেয়েটিকে হত্যা করা হয়েছে। সকালে যে কেসটার কথা শুনছিলেন সেই কেস। মনে হলো পেছন দিক থেকেই গুলি করা হয়েছে। পিঠে বা দিককার স্ক্যাপুলা বোনের নিচেই ক্ষতস্থানটা।
গুলি বোধ করি সোজা হৃৎপিণ্ডে প্রবেশ করেছে, সঙ্গে সঙ্গে সম্ভবত মৃত্যু। মৃত ব্যক্তি স্ত্রীলোক? হ্যাঁ, কর্নেল ঘোষের শ্যালিকা, গত 3 বছর ধরে এখানেই আছেন। কর্নেল ঘোষ কৃতদার। স্ত্রী নেই? না, 8 বছর আগে তার মৃত্যু ঘটে। অবশ্য তারও মৃত্যুর পশ্চাতে ছিল একটা মিস্ট্রি। কী রকম? শোনা যায় টাইগার হিলে সূর্যোদয় দেখতে গিয়েছিলেন। পাহাড়ের একেবারে খুব ধারে চলে গিয়েছিলেন ভদ্রমহিলা। তারপর হঠাৎ পা স্লিপ করে নিচের খাদে পড়ে যান। কর্নেল ঘোষ পুলিশের কাছে যে রিপোর্ট দিয়েছিলেন তাতে ওটাই মৃত্যুর কারণ বলেছিলেন। তবে মৃতদেহটা কিন্তু পাওয়া যায়নি। যায়নি মানে? কোনো ট্রেস করা যায়নি মৃতদেহটার। খোঁজাখুঁজি যথেষ্টই করা হয়েছিল, তবু ট্রেস করা যায়নি ডেড বডিটা। যে মারা গিয়েছে কাল রাত্রে সে ওই মৃতারই বোন? হ্যাঁ, একমাত্র সহোদরা বোন। ভদ্রমহিলা কি বিবাহিতা? না, কুমারী। উনি এখানে ভগ্নিপতির সঙ্গেই থাকতেন? হ্যাঁ। মহিলাটির বয়স কত? মিনতি দেবীর বয়স তো 40 কোঠায় হবেই। আর কর্নেল ঘোষের বয়স? তা 58-59 হবে। কিরিটিকে কেমন যেন একটু চিন্তিত, কেমন একটু অন্যমনস্ক বলে মনে হলো মিস্টার প্রধানের। কি ভাবছেন মিস্টার রায়? কর্নেল ঘোষের স্ত্রীর মৃত্যুর ব্যাপারটা বিশ্বাসযোগ্য তো? মানে অ্যাক্সিডেন্ট নাও তো হতে পারে। ভালো করে অনুসন্ধান নিন। যিনি গতরাত্রে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন তার সঙ্গে কর্নেল সাহেবের কোনো পূর্বরাগ বা প্রেম ঘটিত অ্যাফেয়ার ছিল কিনা। তা যদি থেকে থাকে তাহলে পথের কাঁটা হিসেবে ওর স্ত্রীর অপসারণ এমন একটা কিছু অসম্ভব ব্যাপার না। না না, কর্নেল সাহেবকে যতদূর আমি চিনেছি, হি ইজ নট এ ম্যান অফ দ্যাট টাইপ। অত্যন্ত ভদ্র ও রুচিসম্পন্ন ভদ্রলোক। কিরিটি মৃদু হাসল। একটা কথা কি জানেন মিস্টার প্রধান, আমার দীর্ঘ সত্য সন্ধানের জীবনে একটা ব্যাপার লক্ষ্য করেছি। প্রধানত 3টি কারণে নারী ঘটিত ক্রাইম ঘটে থাকে। প্রথমত গুপ্ত প্রণয়, দ্বিতীয়ত কোনো পুরুষের প্রতিহিংসা এবং তৃতীয়ত বুকের মধ্যে গোপনে দীর্ঘকালের সঞ্চিত একটা বিতৃষ্ণা, জ্বালা। মিনতি দেবীকে যে ওই 3টি কারণের কোনো একটির মধ্যে পড়েই প্রাণ দিতে হলো না, বর্তমানে হত্যা রহস্যের তদন্তের ব্যাপারে সেটা সর্বাগ্রে বিবেচনা করতে হবে আপনাকে। এক্ষেত্রে আরও একটা কথা আপনাকে ভাবতে হবে। কি? মিনতি দেবী এতদিন ধরে মৃতদার ভগ্নিপতির গৃহে কেন অবস্থান করছেন? ওদের দুজনের মধ্যে কি কোনো প্রেমের সম্পর্ক ছিল? কারণ এক্ষেত্রে সেরকম হওয়াটা খুব যে অস্বাভাবিক নয় তা নিশ্চয়ই আপনি স্বীকার করবেন। আপনার নিজের কি মনে হয় কিরিটিবাবু? নরনারীর চরিত্র বড় বিচিত্র মিস্টার প্রধান। তাদের গতি প্রকৃতিও অনেক সময় রীতিমতো দুর্বোধ্য। যাকগে সে কথা। সকলের জবানবন্দি নিয়েছেন? নিয়েছি, তার কপিও এনেছি আপনার জন্যে। এই যে। একটা 4 পাতা ফুল স্কেপ কাগজে কী সব লেখা এগিয়ে দিলেন মিস্টার প্রধান কিরিটির দিকে। কিরিটি হাত বাড়িয়ে কাগজটা নিল। একটা কথা বলুন। উৎসব তো ভণ্ডুল হয়ে গেল। আমন্ত্রিত যারা এসেছিলেন তাদের মধ্যে কেউ কেউ চলে যেতে চাইছেন। না, আপাতত কাউকেই যেতে দেবেন না। কেন? এমনও তো হতে পারে যে ওদের মধ্যেই কেউ একজন গত রাত্রের আততায়ী। সেক্ষেত্রে ওই ফাঁকে আততায়ী যদি আপনার নাগালের বাইরে চলে যায়, রহস্যের মীমাংসায় পৌঁছতে আপনার কষ্ট হবে। সুতরাং আপাতত কাউকেই সুমতি ভিলার বাইরে যেতে দেবেন না মিস্টার প্রধান। ওকে, তাই হবে। কিন্তু এ ব্যাপারে আমি কিন্তু আপনার সক্রিয় সাহায্য এক্সপেক্ট করব মিস্টার রায়। বেশ। নির্মলকান্তি অনুপমকে বলছিলেন চায়ের টেবিলে বসে, এখানে আর এক মুহূর্ত আমার মন টিকছে না অনুপম। যদি তোমার আপত্তি না থাকে কাল বা পরশুই এখান থেকে আমি চলে যেতে চাই। কিন্তু মিস্টার প্রধান বলে পাঠিয়েছেন মিনতির মৃত্যুর ব্যাপারে যতক্ষণ না তারা একটা মীমাংসায় পৌঁছান এ বাড়ি থেকে কারও যাওয়া চলবে না। কেন? তিনি কি আমাদের মধ্যেই কাউকে মিনতির হত্যাকারী বলে সাসপেক্ট করছেন? করলেও তাকে তো দোষ দেওয়া যায় না। মানে কি বলতে চাও তুমি অনুপম? আমি কিছুই বলতে চাই না। আমি ওর ইচ্ছার কথাটাই কেবল বলেছি। দিস ইজ সিম্পলি টর্চার, অত্যাচার, একটা অর্থহীন জুলুমবাজি। হলেও উপায় নেই। তোমারও কি ওই রকমই ধারণা অনুপম? আমার কথা বাদ দাও। তার আগে আমার দিক থেকে তোমার সঙ্গে কিছু আলোচনা করবার আছে। আলোচনা? হ্যাঁ, তুমি যদি কিছু মনে না করো তো একটা কথা বলি। মনে করব কেন? বলো না কি বলতে চাও। সকলেই জানে 8 বছর আগে একটা অ্যাক্সিডেন্টে সুমতির মৃত্যু হয়েছিল। কিন্তু আমার স্থির বিশ্বাস সে সেদিন মরেনি। মরেনি? না, আর আজও সে বেঁচে আছে।
শি ইজ স্টিল লিভিং। হাউ ফ্যান্টাস্টিক! কথাটা যে মিথ্যে নয় তোমার চাইতে কেউ বেশি ভালো করে জানে না সেটা অস্বীকার করতে পারো কথাটা? কোথায় কোথায় সে তাহলে এখন? এই মুহূর্তে আমি যদি বলি সুমতি এই বাড়িতেই আছে। এই বাড়িতেই আছে? হ্যাঁ, এই বাড়িতেই। কে, কার কথা বলছো? বলছি তোমার স্ত্রী সঞ্চারিণীর কথা। সঞ্চারিণীর মধ্যেই সুমতি আজও বেঁচে আছে। তোমার কি মাথা খারাপ হলো অনুপম? সঞ্চারিণী আমার স্ত্রী, তার সঙ্গে বিলেতে আমার দেখা, আর সেখানেই আমাদের বিবাহ হয়। আজ থেকে 6 বছর আগে 18ই নভেম্বর। 18ই নভেম্বর। আর 19 নভেম্বর আমার জন্মদিন ছিল। তোমাদের বিয়ের রাত্রে নিশ্চয়ই কথাটা তোমার একবার মনে পড়েছিল নির্মল, কি মনে পড়েনি? নির্মলকান্তি তাকালো তার একান্ত সুহৃদের ঘনিষ্ঠ বন্ধুর মুখের দিকে। একটু দূরে নির্মলের স্ত্রী সঞ্চারিণী অন্য একটা চেয়ারে বসেছিল। সেও তাকায় অনুপমের দিকে। অনুপম লক্ষ্য করল সঞ্চারিণীর মুখে যেন এক বিন্দু রক্ত নেই, ফ্যাকাশে। নির্মল, জানি তোমার জবাব দেবার মতো কিছুই নেই। অনুপম, বলো, থামলে কেন? আমার প্রশ্নের জবাবে কি কিছুই তোমার বলবার নেই? তুমি আমার দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু। একসময় তোমাকে আমি আমার আত্মার আত্মীয় বলেই জানতাম। সুমতিকে যদি তোমার এতই প্রয়োজন ছিল, আমাকে একবার সে কথাটা জানালে না কেন? আমি সন্তুষ্ট চিত্তে তোমার হাতে সুমতিকে তুলে দিতাম। আর সুমতি তুমি আমাকে অপদস্থ লজ্জায় ফেলে তুমিই বা আমার নাটক করলে কেন? কি বলছেন আপনি অনুপম বাবু? আমি সুমতি নই, আপনার ভুল হচ্ছে। ভুল হচ্ছে আমার? হ্যাঁ, ভুল হচ্ছে। আমি আপনার সুমতি নই, আমি সঞ্চারিণী। এখনও নাটক করতে চাও সুমতি? ইট ইজ নট অনলি ইনসাল্টিং, ড্যামেজিং টু। আমি যে মিথ্যে বলছি না তার প্রমাণ চাও? প্রমাণ? হ্যাঁ, প্রমাণ। একটু অপেক্ষা করো, এক্ষুনি প্রমাণ দেব। বলে অনুপম ঘর থেকে বের হয়ে গিয়ে একটা দামি জাপানি টেপ রেকর্ডার নিয়ে এলো। হিয়ার ইউ আর, কথাটা বলে বোতাম টিপে 2-in-1টা চালিয়ে দিল অনুপম। টেপ রেকর্ডারের মাইকে দুটি কণ্ঠস্বর শোনা গেল, নারী কণ্ঠ ও পুরুষ কণ্ঠ। নারী: তুমি বোধহয় ভালো করলে না নির্মল। পুরুষ: কেন? নারী: আমার কিন্তু বড্ড ভয় করছে। অনুপমের চোখের দিকে তাকালে দেখতে পেতে সে আমাকে চিনে ফেলেছে। তার চোখের দৃষ্টিকে আমি ফাঁকি দিতে পারিনি। পুরুষ: ডোন্ট টক রাবিশ, ওটা তোমার ভুল ধারণা। নারী: না না, ভুল নয়, অনুপম ঠিকই আমাকে চিনতে পেরেছে। আমাদের এখানে আসা উচিত হয়নি। এখন বুঝতে পারছি ও ব্যাপারটা অনুমান করতে পেরেছিল বলেই এখানে আমাদের তার জন্মদিন উৎসবে নিমন্ত্রণ করে এনেছে। পুরুষ: 8 বছর হয়ে গিয়েছে। 8 বছর অনেক বছর। তোমার মুখের চেহারা অ্যাক্সিডেন্টের পর অনেক বদলে গিয়েছে, ভুলে যেও না। নারী: তবু ও আমাকে চিনতে পেরেছে। চলো, কালই সকালে এখান থেকে আমরা চলে যাব। পুরুষ: তাতে করে সন্দেহটা ওর আরও বেশি হবে। অনুপম বোতাম টিপে টেপটা থামিয়ে দিয়ে ওদের মুখের দিকে তাকিয়ে বলল, চিনতে পারছো নির্মল, সুমতি? তোমাদের নিজের নিজের গলা। টেপ রেকর্ডারটা তোমাদের ঘরের সোফার নিচে বসানো ছিল, তোমাদের মধ্যে সে রাত্রে কি কথা হয় ধরে রাখবার জন্যে। সুমতি অকস্মাৎ ক্ষিপ্ত কণ্ঠে চিৎকার করে উঠল, ইউ স্কাউন্ড্রেল! তুমি এত নীচ, এত জঘন্য চরিত্র তোমার। নীচ জঘন্য চরিত্র আমার না, তোমার সুমতি, শান্ত গলায় বলল অনুপম। আমি তোমাকে খুন করব। তা তুমি যে পারো আমি তা বিশ্বাস করি। যাবার আগে তাই করে গেলে না কেন 8 বছর আগে সে রাত্রে সুমতি? তুমি তো জানতে আমার পিস্তলটা ঘরের মধ্যে কোথায় থাকে। কিংবা বিষ মিশিয়ে দাওনি কেন আমার ড্রিঙ্কের সঙ্গে? তুমি প্রতি রাত্রে নিজের হাতেই বোতল থেকে আমার গ্লাসে ড্রিঙ্ক ঢেলে দিতে। কেউ জানতে পারতো না, কেউ তোমাকে সন্দেহ করতে পারতো না। এভাবে আমাকে অপমান আর লজ্জার মধ্যে ফেলে গেলে কেন? আর সেদিন যদি চলেই গিয়েছিলে তখন আবার এত বছর বাদে ফিরে এলে কেন? কি চুপ করে আছো কেন? আমার কথাগুলোর জবাব দাও। ইতিমধ্যে সরোজনলিনী ওদের তর্কাতর্কি শুনে পাশের ঘর থেকে কখন ওদের ঘরে এসে প্রবেশ করেছিলেন। ওদের কারোরই নজর পড়েনি সেদিকে। সরোজনলিনী এবারে বললেন, ছি ছি সুমতি, এত বড় কেলেঙ্কারি করার আগে বিষ খেয়ে মরলি না কেন? জানো জানো তুমি পিসি, বিয়ের পর 2 বছর প্রতি রাত্রে কি অকথ্য অত্যাচার ওর হাতে আমি সহ্য করেছি। জানো ওর আসল চরিত্রটা? ওর ওই ভদ্র বেশের আড়ালে কি জঘন্য এক হিংস্র জন্তু লুকিয়ে আছে। সুমতি: হ্যাঁ পিসি, প্রতি রাত্রে ওই জন্তুটা আমাকে সম্পূর্ণ উলঙ্গ করে একটা চামড়ার চাবুক দিয়ে কিভাবে মারত
জানো, এখনো এখনো সেসব দাগ আমার পিঠ থেকে মেলায়নি। এই দেখো, নিজের চোখেই দেখো। বলতে বলতে গায়ের ব্লাউজ ও ব্রেশিয়ারটা খুলে ফেলল সুমতি। সরোজনলিনী দেখল সুমতির পাকা গমের মতো সোনার রং পিঠে কালো কালো দাগ। শিউরে উঠলেন সরোজনলিনী সেই দাগগুলো দেখে। ওর ওই অত্যাচারের হাত থেকে নিষ্কৃতি পাবার জন্যই এক রাত্রে আমি ওর ঘুমন্ত অবস্থায় এক কাপড়ে এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিলাম। নির্মলকান্তি এতক্ষণ একটা কথাও বলেনি। এবার বললেন, আমি সব শুনে ওকে পরামর্শ দিয়েছিলাম পালিয়ে যেতে। অনুপম একেবারে চুপ, সে যেন একেবারে বোবা হয়ে গিয়েছে। সুমতি এবারে বলল, সেদিন মিনতিকে যদি আমি ওইসব কথা বলতাম, মিনতি আমার কথা বিশ্বাস করত না। কিরিটি সেই রাত্রে হোটেলে নিজের ঘরে বসে প্রধানের দেওয়া সকালের জবানবন্দির কাগজগুলো নিবিড় মনোযোগের সঙ্গে পড়ছিল। খুঁটিয়ে খুঁটিয়ে সব কথা একটির পর একটি প্রশ্ন করে মিস্টার প্রধান প্রত্যেকের জবানবন্দি তৈরি করেছেন। সরোজনলিনী দেবী, নির্মলকান্তির স্ত্রী সঞ্চারিণী, মানবাহাদুর, কাঞ্চা, মানবাহাদুরের স্ত্রী এবং সবশেষে অনুপমবাবু। কর্নেল ঘোষের জবানবন্দি। প্রশ্ন, গতরাত্রে পার্টিটা যখন হঠাৎ গোলমাল হয়ে ভেঙে গেল তখন আপনি কি করলেন? বড্ড ক্লান্ত বোধ করছিলাম, সোজা চলে যাই শোবার ঘরে। তারপর বাথরুমে গিয়ে হাতে মুখে জল দিয়ে এক গ্লাস জল খেয়ে শুয়ে পড়ি। শোয়ার সঙ্গে সঙ্গেই নিশ্চয়ই ঘুমিয়ে পড়েননি? না, শোয়ার অনেকক্ষণ পরও জেগেছিলাম। ওই সময়ের মধ্যে কোনো গুলির আওয়াজ পেয়েছিলেন? না না, ঠিক করে মনে করে দেখুন। ঠিক মনে আছে। সে রাত্রে শোবার পর আপনার ঘরে কেউ এসেছিল? না। পরদিন সকালে ঘুম ভাঙার আগে আর ঘর থেকে বের হননি? বের হয়েছিলাম একবার। তখন রাত কত আপনার মনে আছে? আছে, সিঁড়ির ঘড়িতে ঢং ঢং করে রাত 2টো বাজল। বের হয়েছিলেন কেন? সিঁড়িতে পায়ের শব্দ পেয়ে। ঘর থেকে বের হয়ে কাউকে দেখেছিলেন? হ্যাঁ। কাকে? ঠিক চিনতে পারিনি, পেছন থেকে। সে পুরুষ না নারী? নারী। সে দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। সঞ্চারিণী দেবী কি? বলতে পারবো না, বললাম তো পেছন থেকে তাকে চিনতে পারিনি। সে কে? নির্মলকান্তি চৌধুরী। প্রশ্ন, কর্নেল ঘোষ আপনার পূর্ব পরিচিত? হ্যাঁ, দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু। আপনি নিশ্চয় জানতেন বহুদিন আগে কর্নেল ঘোষের স্ত্রী একটা অ্যাক্সিডেন্টে মারা যান? জানি। কেমন করে জানলেন? তখন আমি বিলেতে। ও একটা চিঠিতে সংবাদটা আমাকে জানিয়েছিল। এই 8 বছর পরে বন্ধুকে দেখে আপনার কি মনে হলো? দেখলাম একটুও বদলায়নি ও। দীর্ঘদিন তো আপনাদের পরস্পরের সঙ্গে পরস্পরের পরিচয়। মানুষটা কেমন বলে আপনার ধারণা? ও কোনোদিনই পুরোপুরি নর্মাল নয়। এবার এসে দেখলাম যেন আগের চাইতেও বেশি অ্যাকসেন্ট্রিক। আর একটা কথা বোধ হয় আপনাকে জানানো প্রয়োজন। কি বলুন? আমার মনে হয় আমাদের এভাবে এখানে আমন্ত্রণ করে আনার মধ্যে ওর কোনো মতলব ছিল। মতলব? হ্যাঁ, মনে হয় হি হ্যাড সাম প্ল্যান ইন হিজ মাইন্ড। কি ধরনের প্ল্যান সেটা বলতে পারবো না, তবে যা মনে হয়েছিল সেটা আপনাকে জানালাম। মিনতি দেবীর সঙ্গে ওর রিলেশনটা কি ধরনের বলে আপনার মনে হয়? মিনতিকে বোধ করি ও বিয়ে করবে বলে এখানে আনিয়েছিল। আপনার বন্ধুর প্রতি মিনতি দেবীর মনের ভাবটা কী রকম বলে আপনার মনে হয়? মিনতি বরাবরই অত্যন্ত রিজার্ভ টাইপের মেয়ে। ওকে কোনোদিনই চট করে বোঝবার উপায় ছিল না। চাকরি ছেড়ে ব্যাঙ্গালোর থেকে এখানে এসে ছিলেন তো তিনি এতদিন অনুপম বাবুর কাছে। খুব সম্ভব অনুপমের উপরে আউট অফ সিম্প্যাথি তার একমাত্র কারণ। অন্য কোনো কারণ থাকতে বলে আপনার তাহলে মনে হয় না? মিনতি অনুপমকে ভালো করেই চিনত। আমার তো মনে হয় না তাদের মধ্যে প্রেম কিছু ছিল। কাল রাত্রে ঘরে ঢুকবার পর আর বের হয়েছিলেন? না। আপনার স্ত্রী? আমি ঘুমিয়ে পড়েছিলাম। তারপর সে বেরিয়েছে কিনা জানি না, সেই বলতে পারবে। কাল রাত্রে কোনো চিৎকার বা গুলির আওয়াজ শুনতে পেয়েছিলেন? না। অ্যাজ সুন অ্যাজ আই গো টু মাই বেড আই অলওয়েজ স্লিপ লাইক এ লগ অফ উড। আমার ঘুম চিরদিনই খুব গাঢ়। আজ কখন জানতে পারলেন মিনতি দেবী গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন? ব্রেকফাস্ট টেবিলে। মিনতি না আসায় খোঁজ করতে করতে বাগানের মধ্যে প্যাগোডার সামনে সে মরে পড়ে আছে দেখতে পাই। কাউকে আপনি সন্দেহ করেন এ ব্যাপারে? কাকে সন্দেহ করব? সঞ্চারিণী চৌধুরী, নির্মলকান্তির স্ত্রী। মিনতি দেবী তো আপনার সহোদরা বোন ছিলেন? হ্যাঁ। শুনেছিলাম অনুপম বাবুর প্রথমে মিনতি দেবীর সঙ্গেই আলাপ হয়, তারপর আলাপ আপনার সঙ্গে। হ্যাঁ।
অবশেষে আপনিই বিবাহ করলেন কর্নেল ঘোষকে? হ্যাঁ। তাতে করে অনুপম বাবুর প্রতি মিনতি দেবীর মনোভাবের কোনো পরিবর্তন হয়নি? না, যতদূর জানি সে সানন্দেই আমার হাতে অনুপম বাবুকে তুলে দিয়েছিল। 8 বছর পূর্বে অ্যাক্সিডেন্টে আপনার মৃত্যুর ব্যাপারটা একটা মিথ্যা রটনা মাত্র। হ্যাঁ, আমি ওর হাত থেকে নিষ্কৃতি পেতে চেয়েছিলাম, তাই শেষ পর্যন্ত ওই রাস্তা আমাকে বেছে নিতে হয়েছিল। এত বছর বাদে আবার এখানে এলেন কেন? আপনি কি জানতেন না এখানে আপনি ধরা পড়ে যাবেন? মিনতিকে সাবধান করতেই এসেছিলাম, কিন্তু দেখুন না কোথা থেকে কি হয়ে গেল। কাউকে আপনি ওই ব্যাপারে সন্দেহ করেন? মনে হয় এ অনুপমেরই কাজ। কিন্তু কেন? অনুপমবাবু ওকে হত্যা করতে যাবেন কেন? হত্যার তো একটা উদ্দেশ্য থাকে। এক্ষেত্রে কর্নেল ঘোষের কি উদ্দেশ্য থাকতে পারে মিনতি দেবীকে হত্যা করবার? পাছে মিনতি সব কিছু জানবার পর ওকে চ্যালেঞ্জ করে এবং তাতে তার সত্যিকার চরিত্র উদ্ঘাটিত হয়ে যায়। শুধুমাত্র ওই কারণে একজন ভদ্রলোক একজনকে হত্যা করবেন, বিশেষ করে এক রমণীকে? ওই কর্নেল ঘোষ যে কি চরিত্রের লোক মিস্টার প্রধান আপনি জানেন না। জানা থাকলে ওই কথা বলতেন না। আজ না হয় কর্নেল ঘোষ আপনার কেউ নন, কিন্তু কি একদিন তো উনি আপনার স্বামী ছিলেন। সেটা যে আমার জীবনের কত বড় একটা অভিশাপ আমিই তা জানি। তাহলে আপনার ধারণা অনুপমবাবুই গত রাত্রে মিনতি দেবীকে গুলি করে হত্যা করেছেন? হতে পারে, বিচিত্র নয়। কাঞ্চা: প্রশ্ন: এ বাড়িতে তুই কতদিন ধরে কাজ করছিস? কাঞ্চার জবাব: তা প্রায় 1.5 বছর তো হবেই। কর্নেল সাহেব কী রকম লোক? সাহেবের মতো দয়ালু মানুষ আমি বড় একটা দেখিনি। এখানে তুই থাকিস কোথায়? সার্ভেন্টস কোয়ার্টারে। 2টো ঘর আছে। একটা ঘরে মান বাহাদুর আর তার জেনানা থাকে, অন্যটাই আমি। বাগানের মধ্যে যে প্যাগোডা আছে তার খুব কাছেই তো সার্ভেন্টস কোয়ার্টার। হ্যাঁ। কাল রাত্রে কোনো গুলির শব্দ বা মানুষের চিৎকার শুনেছিলি? না, বহুত দারু পেয়েছিলাম, বহুত ঘুমিয়েছি। দারু কোথায় পেলি? ওয়েটার মোহন সিং একটা বোতল আমাকে দিয়েছিল। সর্বশেষে মিস্টার প্রধানের মন্তব্য: একটা ব্যাপার আমার বোধগম্য হচ্ছে না। মিনতি দেবীকে বাড়ির মধ্যেই কোথাও হত্যা করে বয়ে এনে প্যাগোডার সামনে ফেলে রাখা হয়েছিল কিনা, নাকি মিনতিকে ওইখানে রাত্রে ডেকে এনে গুলি করা হয়েছিল? 2. ওই লাল রঙের কাশ্মীরি শাল যেটা মৃতদেহের গায়ের ওপরে ছিল, সেটা কি গুলিবিদ্ধ হবার আগেই ওর গায়ে ছিল, না পরে কোনো কারণে এনে মৃতদেহের ওপরে ফেলে দেওয়া হয়েছিল? আগেই যদি শালটা থাকতো তাহলে শালে গুলির চিহ্ন থাকতো, কিন্তু কোনো রকম চিহ্নই শালে দেখতে পাইনি। 3. হত্যাকারী স্বয়ং মিনতি দেবীকে ওই প্যাগোডার সামনে ডেকে এনে তাকে পেছন থেকে গুলি করে হত্যা করেছে। অন্যথায় মিনতি দেবী কারোর আহ্বানে রাত্রে ওখানে এসেছিল কারোর সঙ্গে দেখা করতে, আর সেই সময় অতর্কিতে পশ্চাৎ থেকে তাকে গুলি করা হয়েছে। অর্থাৎ হত্যাকারী জানতো ওই সময় মিনতি দেবী কারোর সঙ্গে ওইখানে রাত্রে দেখা করতে আসবেন এবং হত্যাকারী সেই সুযোগেরই সদ্ব্যবহার করেছে। 4. মিনতি দেবী কি পূর্বাহ্নে বুঝতে পেরেছিল তাকে কেউ হত্যা করতে পারে? তাই যদি হয় তো তিনি আগে থাকতেই সাবধান হলেন না কেন? 5. ওই নৃশংস হত্যার কি কারণ থাকতে পারে? প্রণয়, প্রতিহিংসা, কোনো সঞ্চিত আক্রোশ? জবানবন্দি এখানেই শেষ। পড়া শেষ হয়ে গেলে পাতাগুলো গুছিয়ে ভাঁজ করে রাখল কিরিটি। নিঃসন্দেহে সমস্ত ব্যাপারটা বেশ জটিল। মিনতি দেবীকে হত্যাই করা হয়েছে তার মনে হয়, এবং হত্যাকারী আটঘাট বেঁধেই হত্যা করেছে, সমস্ত সন্দেহ থেকে নিজেকে সযত্নে আড়াল করে। পরের দিন সকালেই কিরিটির সঙ্গে দেখা করতে এলেন হোটেলে মিস্টার প্রধান। আসুন মিস্টার প্রধান। পড়লেন জবানবন্দি? হ্যাঁ, কাল রাত্রেই পড়েছি। কিছু ভেবেছেন? সব পড়ে 2টো অসঙ্গতির কথা আমার মনে হচ্ছে। কি বলুন তো? ওই কাশ্মীরি শালটা মিনতি দেবীর গায়ে কি করে এলো? হত্যাকারী সে রাত্রে মিনতি দেবীকেই হত্যা করতে চেয়েছিলেন, নাকি ভুল করে শেষ পর্যন্ত মিনতি দেবীকেই গুলি করে ফেলেছে? কি বলতে চান আপনি? গোড়া থেকেই মিনতি দেবী হয়তো হত্যাকারীর লক্ষ্য নাও থাকতে পারে। কেন ওই কথাটা আপনার মনে হচ্ছে কেন? একটিমাত্র কারণে। কি কারণ? মিনতি দেবী তো অনেক দিন ধরেই সুমতি ভিলায় ছিলেন। কেউ বিশেষ করে তাকেই হত্যা করতে চাইলে তো এই সময়ের মধ্যেই করতে পারত। তার জন্য ওই বিশেষ রাত ও অত লোকের সমাগম বেছে নেওয়ার কি কারণ থাকতে পারে? অবশ্য এমনও হতে পারে বিশেষ ওই রাতটি হত্যাকারী বেছে নিয়েছিল অন্য কারো ঘাড়ে দোষটা চাপাতে পারবে বলে।
কথাটা মিথ্যে নয়, কিন্তু তাহলেও এক্ষেত্রে একটা কথা আপনার ভুললে চলবে না মিস্টার প্রধান। তার জন্যে এই ঘটা করার কোনোই প্রয়োজন ছিল না প্রথমত, এবং দ্বিতীয়ত সব পরিচিত জনেদের ডেকে আনারও প্রয়োজন ছিল না। পরিচিত জনদের কাছে ধরা পড়ারই তো বেশি সম্ভাবনা। আর দ্বিতীয় অসঙ্গতির কথা কি বলছিলেন? মিস্টার প্রধান শুধালেন। সবাই জানে কর্নেল ঘোষের প্রথমা স্ত্রী বহু পূর্বে মারা গিয়েছেন। হঠাৎই প্রমাণিত হলো ব্যাপারটা তা নয়, তিনি আজও বেঁচে আছেন। কথাটা কি মিনতি দেবীও এতদিন জানতেন না, বা তার মনে কোনো সন্দেহ জাগেনি কখনো? আর হঠাৎ সত্য একটা ব্যাপার জানতে পারাটাই তার মৃত্যুকে ওইভাবে ত্বরান্বিত করেনি তো শেষ পর্যন্ত? মিস্টার প্রধান, আপনাকে বর্তমান হত্যা রহস্যের মীমাংসায় পৌঁছতে হলে সমস্ত ব্যাপারটার মধ্যে সর্বাপেক্ষা বড় যে জটটা আছে সেটা আগে খুলতে হবে। জট কোথায়? সঞ্চারিণী দেবীকে অনুপমবাবু এত বছর পরে দেখেও চিনতে পেরেছিলেন যেমন ঠিক, তেমনি আমার নিশ্চিত ধারণা মিনতি দেবীও তার বোনকে দেখে চিনতে পেরেছিলেন। এখন কথা হচ্ছে দুই বোনের মধ্যে কোনো কথাবার্তা হয়েছিল কিনা ওই সম্পর্কে, এবং স্বামীর মধ্যে কোনো কথা হয়েছিল কিনা। হওয়াটাই কি সম্ভব নয়? সম্ভব নিয়ে তো কোনো কাজ চলতে পারে না মিস্টার প্রধান। একটা যদির ওপরে কোনো স্থির সিদ্ধান্তকে গড়ে তোলা যায় না। কনক্লুশনে পৌঁছাতে হলে একটা ডেফিনিট প্রুফে আপনাদের পৌঁছাতে হবে সবার আগে। আপনি ওদের সকলের সঙ্গে একবার কথা বলবেন, তাহলে তো খুব ভালো হয়। কিন্তু আমি সেখানে অবাঞ্ছিতও তো হতে পারি। তারা বলতে পারেন, কে আপনি? আমাদের ঘরোয়া ব্যাপারে আপনি মাথা গলাতে এসেছেন কেন? তা কেন, আপনি আমার সঙ্গে যাবেন পুলিশেরই পরিচয়ে। যদি কেউ আমাকে চিনে ফেলে, তা চিনলই বা, ক্ষতি কি? ক্ষতি আর কিছু নয় মিস্টার প্রধান। সুমতি ভিলাই আমার উপস্থিতিটাই ওদের মনে একটা আতঙ্ক জাগাতে পারে। তা হোক, চলুন আপনি, আজ সন্ধ্যায় যাব। সন্ধ্যার পর কিরিটি আর মিস্টার প্রধান যখন গিয়ে সুমতি ভিলার সামনে দাঁড়ালো, তখন সমস্ত বাড়িটা অন্ধকার। কেবল পোর্টিকোর কম পাওয়ারের আলোটা টিমটিম করে জ্বলছে। সমস্ত বাড়িটা সন্ধ্যার অন্ধকারে যেন একটা পরিত্যক্ত হানা বাড়ি বলে মনে হলো ওদের। কলিং বেল বাজাতেই মান বাহাদুর এসে হাজির হলো। কর্নেল সাহেব আছেন? মিস্টার প্রধান জিজ্ঞাসা করেন। হ্যাঁ সাব, কর্নেল সাব আপকা কামরা মে হ্যায়। আর সকলে? সব কই হ্যায় আপনা আপনা কামরা মে। মান বাহাদুরই মিস্টার প্রধান ও কিরিটিকে কর্নেল ঘোষের সামনে পৌঁছে দিয়ে গেল। ওরা ঘরের মধ্যে প্রবেশ করলেন। একটা চেয়ারে বসে কর্নেল ঘোষ একা ড্রিঙ্ক করছিলেন। সামনে ত্রিপয়ের ওপর হুইস্কির বোতল ও গোটা চারেক সোডার বোতল। অদূরে দাঁড়িয়ে মান বাহাদুরের যুবতী স্ত্রী এটা ওটা নাড়াচাড়া করছিল। ওদের পদশব্দে কর্নেল ঘোষ ফিরে তাকালেন। কে? আমরা। মিস্টার প্রধান আসুন। উনি? ওনাকে তো চিনতে পারলাম না। উনি মিস্টার রায়, কেসের ব্যাপারে কলকাতা থেকে এসেছেন। আসুন বসুন। ইঙ্গিতে দুটো চেয়ার দেখিয়ে দিলেন মিস্টার ঘোষ। ওরা দুজনে বসলেন। কিরিটি দেখছিল মান বাহাদুরের স্ত্রীকে। যুবতীর দেহে যৌবন যেন উপচে পড়ছে কানায় কানায়। চা দিতে বলি? কর্নেল ঘোষ বললেন। না না, ব্যস্ত হবেন না, মিস্টার প্রধান বললেন। এই মেয়েটিকে? কিরিটি প্রশ্ন করল কর্নেল ঘোষকে। মান বাহাদুরের স্ত্রী। ও এখানেই থাকে? হ্যাঁ, বাগানে সার্ভেন্টস কোয়ার্টারে ওরা থাকে। কতদিন আছে ওরা এখানে? তা বছর দুয়ের বেশিই হবে। শ্রীমতী, ওদের চা এনে দে। শ্রীমতী ঘর থেকে বের হয়ে গেল। মিস্টার প্রধান, নির্মল আর তার স্ত্রী এখানে থাকতেই চাইছেন না। এখান থেকে যাবার জন্যে ওরা ব্যস্ত হয়ে পড়েছে। বেশ তো, যাবেন, মিস্টার প্রধান জবাব দিলেন। কাল ওরা যেতে পারেন। কাল নয়, পরশু, বলল কিরিটি। ওই সময় নির্মল চৌধুরী ও সঞ্চারিণী ঘরে প্রবেশ করল। এই যে মিস্টার প্রধান, এভাবে এখানে আমাদের আটকে রেখেছেন কেন? মনে হচ্ছে একটা অসহ্য টর্চার। কর্নেল ঘোষ, আপনাকে আমাদের কিছু প্রশ্ন করার ছিল, কিরিটি বলল। প্রশ্ন? তাকালেন কর্নেল ঘোষ কিরিটির মুখের দিকে। আজ সকালে বাগানে প্যাগোডার সামনে দেবদারু গাছটার নিচে যে পিস্তলটা পাওয়া গিয়েছে, জানি, শুনেছি, পিস্তলটা আমারই। কোথায় থাকতো আপনার পিস্তলটা? এই ঘরে, ওই ড্রয়ারের মধ্যে। আপনার স্ত্রী জানতেন সেটা? জানতো। শুনলাম আপনার স্ত্রী একবার কাশ্মীরে বেড়াতে গিয়ে একজোড়া লাল সোনালি জরির কাজ করা দামি কাশ্মীরি শাল এনেছিলেন। হ্যাঁ, একটা সে নিজে রেখেছিল আর অন্যটা মিনতিকে দিয়েছিল। মিনতি দেবী শালটা নিশ্চয়ই ব্যবহার করতেন। করত, তবে ব্যাঙ্গালোর থেকে এখানে আসার পর শালটা ওকে ব্যবহার করতে দেখিনি, একদিনও না।
দুর্ঘটনা ঘটবার আগের দিন সন্ধ্যায় দেখেছিলাম শালটা গায়ে দিতে। পার্টির দিন কি গায়ে দিয়েছিলেন শালটা? না, দেখিনি। তবে একটা কথা। বলুন। কিরিটি তাকালো কর্নেল ঘোষের মুখের দিকে। সে রাত্রে সিঁড়িতে একটা পায়ের শব্দ শুনে আমি ঘর থেকে বের হয়ে নিচে গিয়েছিলাম শব্দটা কিসের সেটা জানবার জন্যে। সে সময় নিচের হলঘরে স্ট্যান্ডের ওপরে শালটা রয়েছে দেখেছিলাম। নিচে কাউকে দেখেছিলেন? না, কিন্তু যখন উপরে আসছি একজনকে দেখলাম। নির্মল যে ঘরে ছিল সেই ঘরে দ্রুত চলে গেল। চিনতে পারেননি মানুষটাকে? না, ঠিক চিনতে পারেনি। তবে একটা জিনিস লক্ষ্য করেছিলাম। মিস্টার প্রধানকে সে কথা আমি বলেওছিলাম। তার গায়ে লাল রঙের শাল ছিল, ঠিক যেমনটি আমার স্ত্রী কাশ্মীর থেকে এনেছিলেন। তিনি সঞ্চারিণী দেবী নন তো? কারণ তার কাছেই তো অন্য শালটা ছিল। হতে পারে। তবে মানুষটাকে পেছন থেকে আমি ঠিক চিনে উঠতে পারিনি। সে পুরুষ না নারী তাও বলতে পারবো না। ঠিক ওই মুহূর্তে সরোজনলিনী দেবী এসে ওই ঘরে ঢুকলেন। বললেন, আমার মনে হয় অনুপম সে সুমতি। পিসিমা, সন্ধ্যায় আমি তাকে শালটা গায়ে দিতে দেখেছি। লক্ষ্য করছি হয়তো তোমরা কেউ পার্টিতে সুমতির গায়ে শালটা ছিল। মিস্টার চৌধুরী, আপনার স্ত্রীর গায়ে শালটা ছিল কি না আপনি দেখেননি? না। আশ্চর্য, লক্ষ্য করেননি? আচ্ছা, সঞ্চারিণী দেবী বলুন। সরোজনলিনী দেবী যা বলছেন তা কি সত্যি? পিসিমা ঠিকই বলেছেন। কাশ্মীরি শালটা সেদিন আমার গায়ে ছিল। তবে সেটা আমারটা নয়, ওটা মিনুর। সেই দিয়েছিল বিকেলের দিকে আমাকে। মিনতি দেবী দিয়েছিল? হ্যাঁ, শালটা আমাকে ফিরিয়ে দিয়েছিল মিনু। কেন? জানি না, বলতে পারবো না, সুমতি বলল। শুনেছি মিনতি দেবী আপনাকে চিনতে পেরেছিলেন। হ্যাঁ, পেরেছিল। আপনাকে বলেছিলেন সে কথা তিনি? হ্যাঁ, বলেছিল। কি বলেছিলেন? দিদি, তাহলে তুই মরিসনি? কে বলল মরিনি? এ আমার নতুন জন্ম। নতুন করে আমার জন্ম এটা। যে সুমতিকে তোরা জানতিস সে তো কবেই মরে গিয়েছে। কিন্তু এর কি প্রয়োজন ছিল? ছিল, তাই মরে আবার নতুন করে জন্মাতে হয়েছে আমাকে। একটা কথা তোর জানা দরকার মিনু। বিয়ের আগে তোকে যখন বলেছিলাম অনুপমকে আমি বিয়ে করছি, তখন যদি একবারও তুই বলতিস ওই মানুষটার চরিত্র কি। মানুষটা স্যাডিজমে ভুগছে। এ ধরনের কুৎসিত মানসিক রোগ ওর আছে। আমি সে কথা কি করে জানবো? মিথ্যে কথা, তুই জানতিস। আর জেনেও বলিসনি আমাকে সেদিন। ওই সময় অনুপম বাধা দিল। তুমি মিথ্যা বলছো সুমতি। মিথ্যা? হ্যাঁ, এত বড় মিথ্যা আর হতে পারে না, অনুপম দৃঢ় কণ্ঠে বলল। মিথ্যা যে আমি বলছি না অনুপম বাবু, সেটা তোমার চাইতে আর কে বেশি জানে? থাক ওসব কথা মিসেস চৌধুরী। আপনি আমার অন্য একটা কথার জবাব দিন। দুর্ঘটনার রাত্রে পার্টি ভেঙে যাবার পর আপনারা যে যার ঘরে চলে গিয়েছিলেন। সে রাত্রে আর মিনতি দেবীর সঙ্গে আপনার দেখা হয়নি? না। আমি যদি বলি হয়েছিল? কেন কথা বলছেন? কিসের ওপর ভিত্তি করে? কোনো প্রমাণ আছে কি তার? আছে, দেখুন এই রুমালটা। পকেট থেকে কিরিটিরি ইঙ্গিতে একটা সিল্কের রুমাল বের করে দেখুন, রুমালের কোণে আপনার নামের অদ্যাক্ষর লেখা আছে স, যার অর্থ দুই হতে পারে, সুমতি ও সঞ্চারিণী। ওটা আমার রুমাল নয়। তবে এটা কার রুমাল? এই রুমালের গন্ধ আর আপনি যে সেন্ট ব্যবহার করেন দুটোই এক। শুঁকে দেখুন। সঞ্চারিণী রুমালটা নাকের কাছে ধরে শুঁকে ফেরত দিতে দিতে বলল, এটা থেকেই কি প্রমাণ হয়ে গেল এ রুমালটা আমার? আর সে রাত্রে আমি বাগানে গিয়েছিলাম। আরও আছে। কি? আপনার ঘরের মধ্যে আপনার ব্যবহৃত যে চপ্পল জোড়া পুলিশ আপনার ঘরটা সার্চ করার সময় গতকাল পেয়েছে, সেটা এখন থানায় জমা আছে অন্যতম এক্সিবিট হিসেবে। তার নিচে কাদামাটি শুকিয়েছিল। আপনার অবগতির জন্য জানাচ্ছি, সে রাত্রে এক পশলা বৃষ্টি হয়েছিল। বাগানের মাটি নির্ভুলভাবে আদালতে প্রমাণ দেবে যে ওই চপ্পলের অধিকারিণী সে রাত্রে কোনো এক সময় বাগানে গিয়েছিলেন। অল ননসেন্স। ননসেন্স নয়, ইটস এ ফ্যাক্ট। কঠিন রূঢ় প্রমাণ সহ সত্য। সে রাত্রে মান বাহাদুরের স্ত্রীও আপনাকে বাগানে দেখেছিল। হোয়াট? হ্যাঁ, মান বাহাদুরের স্ত্রী পুলিশকে সে কথা বলেছে। ওটা তো একটা ক্যারেক্টারলেস। এখানে অনুপমের কেপ্ট হয়েছিল। আপনি কথাটা জানলেন কি করে? মিনুই আমাকে বলেছে। আপনি অনুপম বাবুর চরিত্র সম্পর্কে আরও অনেক কথা বলেছেন। আপনি বোধহয় জানেন না অনুপম বাবুও আপনার চরিত্র সম্পর্কে পুলিশের কাছে কিছু বলেছেন। কি বলেছে অনুপম? কথাগুলো শুনতে আপনার ভালো লাগবে না বলেই আমাদের মনে হয়। শুনি কি সে আমার সম্পর্কে বলেছে।
আপনাকে একটা চামড়ার চাবুক দিয়ে না পেটালে আপনার মধ্যে নাকি সেক্স জাগত না। তাই বুঝি প্রতি রাত্রে আমাকে চাবুক দিয়ে ক্ষতবিক্ষত করত অনুপম? আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে কে স্যাডিজমের শিকার সেটা কোনো সাইকোঅ্যানালিস্ট ছাড়া প্রমাণ করা যাবে না। কোনো বিশেষজ্ঞই সেটা প্রমাণ করতে পারবেন। হাউ হরিবল, কি সাংঘাতিক চরিত্রের মানুষটা। আপনি হয়তো বলবেন ওই কারণেই আপনি অনুপম বাবুকে ছেড়ে চলে গিয়েছিলেন তার বন্ধুর কাছে। নিশ্চয়ই, এবারে বললেন নির্মলকান্তি। ওর মুক্তির কোনো উপায় না দেখে আমি ওকে পালাবার পরামর্শ দিয়েছিলাম সেদিন। নির্মলবাবু ভুলে যাবেন না, সেটাও প্রমাণ সাপেক্ষ। প্রমাণ আবার কি? আমিই তো তার সাক্ষী। আদালতে প্রয়োজন হলে আমি সে কথা বলবো, নির্মলকান্তি বললেন। সে তো পরের কথা। আগে আমরা জানতে চাই সে রাত্রে সুমতি দেবী কেন বাগানে গিয়েছিলেন। মিনতিকে সব কথা বলবো বলে। তাহলে আপনি মিনতি দেবীকে সে রাত্রে বাগানে আপনার সঙ্গে দেখা করতে বলেছিলেন আমরা ধরে নিতে পারি, কিরিটি শান্ত গলায় বলল। হ্যাঁ, আমি মিনতিকে বলেছিলাম রাত্রে বাগানে আমার সঙ্গে দেখা করতে। যাক, সে রাত্রে বাগানে যাবার কারণটা জানা গেল। এবার বলুন, দেবল বর্মার সঙ্গে আপনার কতদিনের আলাপ সুমতি দেবী? অনেক দিনের। এখানে আসার পরই তার সঙ্গে অনুপম আমার আলাপ করিয়ে দেয়। কিরিটি মিস্টার প্রধানের দিকে তাকিয়ে বলল, দেবল বর্মা পাশের ঘরেই আছেন, তাকে এ ঘরে ডেকে আনুন। মিস্টার প্রধান দেবল বর্মাকে ডেকে আনলেন। এই যে আসুন মিস্টার বর্মা, সুমতি দেবীকে আপনি কতদিন চেনেন? অনেক দিন, দেবল বর্মা বললেন। আপনি মিস্টার প্রধানকে বলেছেন সুমতি দেবী মাঝে মধ্যে আপনার কার্টহিল রোডের বাড়িতে যেতেন। হ্যাঁ, অনেক দিন সন্ধ্যায় গিয়ে মধ্যরাত পর্যন্ত কাটিয়ে আসতো আমার বাড়িতে সুমতি। ইউ ড্যাম লায়ার, চিৎকার করে ওঠে সুমতি। ভুলে যেও না সুমতি, সে রাত্রে আমি তোমাকে আমার ঘরে আশ্রয় দিয়েছিলাম এবং পরের দিন নুন ফ্লাইটে তোমাকে প্লেনে তুলে দিই বাগডোগরা থেকে। আর তার সাক্ষী আমার ড্রাইভার। আমার কথার মধ্যে যে এতটুকুও মিথ্যে নেই সেটা প্রমাণ করতে আমার কোনোই অসুবিধা হবে না মিসেস চৌধুরী। কিরিটি লক্ষ্য করল সঞ্চারিণীর মুখটা যেন কেমন ফ্যাকাশে হয়ে গিয়েছে। চোখের দৃষ্টিতে কেমন যেন একটা হতাশার ভাব স্পষ্ট। মিস্টার রায়, সঞ্চারিণী তাকালো এবার কিরিটির মুখের দিকে। আপনাদের কি তাহলে ধারণা আমি সে রাত্রে আমার নিজের মায়ের পেটের বোনকে হত্যা করেছি? না, আমাদের ধারণা সে রাত্রে মিনতি দেবীর হত্যাকারীকে দূর থেকে দেখলেও আপনি চিনতে পেরেছিলেন। না, আমি কাউকে মিনতিকে হত্যা করতে দেখিনি, আর দেখে চিনতে পারলে নিশ্চয়ই নামটা বলে দিতাম। এবারে বলুন, সে রাত্রে মিনতি দেবীর সঙ্গে আপনার দেখা হয়ে কি কথা হয়েছিল? সবে কথা বলতে শুরু করেছিলাম, ঠিক সেই সময় সে একটা অস্ফুট চিৎকার করে সামনের দিকে হুমড়ি খেয়ে পড়ে গেল গুলিবিদ্ধ হয়ে। গুলির শব্দটা তাহলে আপনি শুনেছিলেন? শুনেছিলাম। আর একটা কথা, তাকে যাতে রাতের অন্ধকারেও চিনতে পারেন তাই কি তাকে লাল শালটা গায়ে জড়িয়ে যেতে বলেছিলেন আপনি? না, সেরকম কিছুই আমি তাকে বলিনি। তাকে দেখলেই আমি চিনতে পারবো, তা সে যত অন্ধকারই থাকুক না কেন। শুনেছি ঠিক একই ধরনের একটি শাল আপনার ছিল, কারণ আপনি কাশ্মীর থেকে একই ধরনের একই রঙের দুটো শাল এনেছিলেন এবং একটা নিজে রেখে অন্যটা মিনতিকে দিয়েছিলেন। কথাটা আপনি ঠিকই শুনেছেন মিস্টার রায়, কিন্তু আমারটা অনেক দিন আগেই চুরি হয়ে গিয়েছিল। অনুপম সে কথা জানে, ওকে জিজ্ঞেস করুন না। কিন্তু আমরা একই ডিজাইনের দেখতে অবিকল একই রকমের দুটো শাল পেয়েছি। কোথায় পেলেন? একটা মিনতি দেবীর ডেড বডির ওপরে চাপা দেওয়া ছিল, আর ঠিক একই ধরনের একটি শাল বাগানে প্যাগোডার পেছনে ইউক্যালিপটাস গাছটার গোড়ায় পড়েছিল। মিস্টার প্রধান, আপনার প্যাকেটটা খুলে শালটা ওকে দেখান তো, দেখুন ওটাই ওর চুরি যাওয়া শাল কিনা। মিস্টার প্রধানের হাতে একটা কাগজের প্যাকেট ছিল। সেটা খুলে একটা লাল সোনালি জরির কাজ করা কাশ্মীরি শাল বের করলেন। দেখুন মিসেস চৌধুরী, ওটা আপনারই সেই চুরি যাওয়া শালটা কিনা। শালটার এক কোণে ইংরেজিতে এস লেখা আছে, দেখুন, হ্যাভ এ লুক। সুমতি যেন কতকটা অনিচ্ছার সঙ্গেই শালটা হাতে নিল। নেড়ে চেড়ে বলল, হ্যাঁ, এটা আমারই সেই চুরি যাওয়া শালটা মনে হচ্ছে। মনে হচ্ছে নয়, সেটাই। তাহলে সত্যি সত্যিই আপনার শালটা চুরি যায়নি? আমি জানি চুরি গিয়েছিল। অনুপম বাবু, উনি যা বলছেন তা কি সত্যি? অনুপম এতক্ষণ নির্বাক হয়ে সুমতি ও কিরিটির প্রশ্নোত্তর শুনছিল। এবার বলল, হ্যাঁ, আমাদের ধারণা কিন্তু একমাত্র আপনি সে কথাটা বলতে পারেন। শালটা যে চুরি যায়নি
এবং কোথায় ছিল সেটা আপনি জানতেন। ইফ আই এম নট রং। কি বলতে চান মিস্টার রায়? আপনি জানতেন সুমতি দেবী মিনতি দেবীকে সে রাত্রে কোনো এক সময়ে বিশেষ কারণে বাগানে প্যাগোডার সামনে শালটা গায়ে দিয়ে যেতে বলেছিলেন। আমি সে কথা কেমন করে জানব? হয় আপনি ওদের কথা ওভারহেয়ার করেছিলেন, না হয় মিনতি দেবী কথাটা আপনাকে বলেছিলেন কোনো এক সময়। বলুন কোনটা সত্য? কোনোটাই সত্য নয়, আপনাদের ধারণাটাই ভুল। ভুল নয়, সে রাত্রে বাগানে প্যাগোডার সামনে আরও কি ঘটেছিল তাও আপনি জানেন, এবং সেসব কথা এখনও গোপন করে রেখেছেন। আমি যা জানি সব বলেছি, কিচ্ছু গোপন করিনি। না, বলেননি। প্রথমত সে রাত্রে আপনিও বাগানে গিয়েছিলেন এবং সঙ্গে ছিল আপনার পিস্তলটা, এবং আপনি একটা ফায়ারও করেছিলেন পিস্তল থেকে। দূরে গির্জার ঘড়িতে তখন ঢং ঢং করে রাত 12টা বাজছিল। হত্যাকারী বা আততায়ী এবং আপনি দুজনেই সম্ভবত একই সময় ফায়ার করেন। বলুন কথাটা, মানে অনুমানটা কি আমার মিথ্যে? অনুপম একেবারে নির্বাক, নিস্পন্দ, যেন পাথর। অনুপমবাবু, দুর্ভাগ্যই আপনার বলবো, নচেত ঠিক এ সময় আমি কিরিটি রায় বিশেষ করে এই ডিসেম্বরের শীতে এখানে আসব কেন? আপনাদের সেদিনকার সকলের জবানবন্দি পড়ে তারপর আমারই পরামর্শে মিস্টার প্রধান পরের দিন আপনাদের সকলের সঙ্গে পৃথকভাবে দেখা করে যেটুকু তথ্য সংগ্রহ করেছিলেন সেসব শুনেই আমি আজকের প্ল্যান করি। আমি জানি সে রাত্রে মিনতি দেবীকে কে গুলি করে হত্যা করেছে। নির্মল চৌধুরী বললেন, আপনি জানেন মিস্টার রায় কে সে রাত্রে মিনতিকে গুলি করে হত্যা করেছে? জানি, বললাম তো একটু আগে। কে? প্রায় সঙ্গে সঙ্গে অনুপম, নির্মলকান্তি এবং সরোজনলিনী দেবী প্রশ্ন করে উঠলেন। আগামীকাল ঠিক রাত 12টায় হত্যাকারী কে জানতে পারবেন আপনারা। অবশ্যই এখানে এই মুহূর্তে যারা উপস্থিত আছেন তাদের মধ্যেই একজন। এটুকুই বলে গেলাম। আজ রাত অনেক হয়েছে, এবারে আমি হোটেলে ফিরে যাব। গুড নাইট এভরিবডি। চলুন মিস্টার প্রধান, লেটস গো। কিরিটি আর মিস্টার প্রধান ঘর থেকে বের হয়ে গেলেন। অনেকক্ষণ পরে নীরবতা ভঙ্গ করে পিসিমা মান বাহাদুরকে ডেকে সকলের ডিনার দিতে বলল। মান বাহাদুর টেবিলে সাজাবার পর একে একে সকলে এসে ডিনার টেবিলের চারপাশে বসল। ঠিক তখনই ঘরের মধ্যে গ্র্যান্ডফাদার ক্লকটা ঢং ঢং করে রাত 12টা বাজতে শুরু করল। সবাই যেন শেষ ঘণ্টাধ্বনির সঙ্গে সঙ্গে কেমন চমকে ওঠে। সকলেরই মনে পড়ে যায় কিছুক্ষণ আগে কিরিটি যে কথাটা বলে গেল, আগামীকাল ঠিক রাত 12টায় আসামিকে তা জানতে পারবেন আপনারা, অর্থাৎ আর ঠিক 24 ঘন্টা পরে। কি মর্মান্তিক দুঃসহ এক পীড়ন! আরও 24 ঘন্টা প্রত্যেককে এই দুঃসহ যন্ত্রণা সহ্য করতে হবে। হঠাৎ নীরবতা ভেঙে সরোজনলিনী দেবী বললেন, না না, এ অসহ্য এ যন্ত্রণা। অনুপম, আমরা জানতে চাই এক্ষুনি এই মুহূর্তে কে আমাদের মধ্যে কে সে রাত্রে মিনতিকে হত্যা করেছি? বলো বলো, চুপ করে থেকো না। যেই মিনতিকে হত্যা করে থাকো স্বীকার করো, কনফেস। চেয়ে দেখো ওই ফটোটার দিকে, চেয়ে দেখো দেয়ালে টাঙানো ওই যে মিনতির এনলার্জ ফটোটা, ওর চোখের দিকে। ও জানতে চাইছে কে আমাদের মধ্যে কে সে রাত্রে ওকে গুলি করেছিলাম। জানি না পিসিমা, বিশ্বাস করো পিসিমা, আমি মিনতিকে গুলি করিনি। সঞ্চারিণী হঠাৎ চাপা যন্ত্রণাদায়ক আর্তনাদ করে উঠল। সঞ্চারিণীর পরেই নির্মলকান্তি শান্ত ধীর গলায় বলে উঠল, আমিও না পিসিমা, আমিও মিনুকে হত্যা করিনি। তবে কে হত্যা করলো তাকে? সরোজনলিনী আবার বলে ওঠেন, মিনু, তুই তো জানিস মা কে তোকে হত্যা করেছে। তুই বলে দে মা, কে আমাদের মধ্যে গুলি করেছিল সে রাত্রে তোকে? ছবি তো কথা বলতে পারে না। ফটোর মিনতির দুটি চোখ ওদের দিকে তাকিয়ে রইল কেবল একভাবে। বাইরে বোধহয় আবারও আজ রাত্রে বৃষ্টি নামল। সেই সঙ্গে প্রচণ্ড হাওয়ার একটা ঝাপটা এসে ডাইনিং রুমের দরজার কপাট দুটো সশব্দে খুলে দিয়ে গেল। ঘরের কোণে ফায়ারপ্লেসের আগুন জ্বলছিল ধিকি ধিকি। সেই উষ্ণ আবহাওয়াতেও সকলে যেন কেঁপে উঠল। আকস্মাৎ একটা ঝনঝন কাঁচ ভাঙার শব্দে সকলে চমকে ওঠে। মিনতির ফটোটা দড়ি ছিঁড়ে ফটোর কাঁচটা ভেঙে টুকরো টুকরো হয়ে কার্পেটে ছড়িয়ে পড়ল। আপাদমস্তক কালো সিল্কের বোরকায় আবৃত এক নারী ওই কক্ষে এসে প্রবেশ করল নিঃশব্দ পদসঞ্চারে। সকলেই আতঙ্কে চিৎকার করে উঠল, কে? একটা চাপা নারী কণ্ঠ শোনা গেল, আমি মিনতি। সঞ্চারিণী চেঁচিয়ে ওঠে, মিনতি তুই?
সরোজনলিনী দেবী বললেন, মিনু, তাহলে তুই মরিসনি? আগাগোড়া ওই মুহূর্তের সমস্ত ব্যাপারটা সত্য হতে পারে কিনা কারো একটিবারও সন্দেহ হয় না। চোখের সামনে যা দেখছে সেটাই মনে হয় সত্যি। বোরখায় আবৃতা নারী এবারে বলল, পূর্বের মতো চাপা অস্পষ্ট কণ্ঠে, নির্মল, কি দেখছো আমার দিকে চেয়ে অমন করে? মনে পড়ছে নিশ্চয়ই তোমারই পরামর্শে সুমতি মিনতিকে অনুরোধ করেছিল সে রাত্রে লাল শালটা গায়ে প্যাগোডার সামনে গিয়ে অপেক্ষা করতে। নির্মলকান্তি চিৎকার করে উঠল যেন পাগলের মতোই, হু হু আর ইউ? কে কে তুমি? আমি মিনতি। নির্মল চকিতে পকেট থেকে পিস্তল বের করে চিৎকার করে ওঠে, না না, তুমি মিনতি নাও, শি ইজ ডেড। ঠিক সেই মুহূর্তে কিরিটি আর মিস্টার প্রধান এসে ওই ঘরে ঢুকলেন। পিস্তলটা নামান মিস্টার চৌধুরী, আপনি ঠিকই বলেছেন, মিনতি মারা গিয়েছে। ও মিনতি নয়, মান বাহাদুরের স্ত্রী। আমাদেরই পরামর্শ মতো ও এখানে ঢুকেছে। সরোজনলিনী বললেন, মিস্টার রায় আপনি? হ্যাঁ পিসিমা, সব কিছু প্ল্যান করে আমি আর মিস্টার প্রধান বাইরেই অপেক্ষা করছিলাম। কেননা আমি জানতাম আমি চলে যাবার পর আপনারা প্রত্যেকেই আজ রাত্রেই জানবার চেষ্টা করবেন কে মিনতি দেবীর হত্যাকারী। আমার অনুমান যে শেষ পর্যন্ত মিথ্যা হয়নি সেটাই প্রমাণিত হলো। ওই নির্মলবাবুই সে রাত্রে সুমতিকে হত্যা করতে চেয়েছিলেন। কিন্তু কেন? অনুপম শুধালো। সুমতিকে আশ্রয় দিয়ে ঠিক আপনার মতোই আপনার বন্ধুও সুমতি দেবীর বিকৃত সেক্সের তাড়নায় অতিষ্ঠ হয়ে উঠেছিল। হি ওয়াজ ডিটারমাইন্ড টু গেট রিড অফ হার অ্যাট অ্যানি কস্ট, এবং উনি প্ল্যান করেছিলেন এখানেই কাজটা শেষ করবেন। আর তাই আপনার চিঠি ও ক্যাবল পেয়ে কোনো দ্বিধা না করেই এখানে চলে এসেছিলেন সুমতি দেবীকে সঙ্গে নিয়ে। কিন্তু দুর্ভাগ্য ওর, সুমতি দেবী ব্যাপারটা জানতে না পারলেও অনুপমবাবু একটা কিছু ঘটতে পারে বলে অনুমান করেছিলেন। কিন্তু কিরিটি বলতে লাগলো, সুমতির প্রতি অনুপমবাবুর ভালোবাসার মধ্যে এতটুকু খাদ ছিল না। সত্যি অনুপমবাবু সুমতি দেবীকে ভালোবাসেন। দুর্ভাগ্য সুমতি দেবীর, সেটা তিনি বুঝতে পারেননি। সুমতি দেবী হয়তো কিছু বলছিলেন অনুপমবাবুকে, হয়তো তিনিও নির্মলবাবুর মনের ভাবটা কিছু আঁচ করতে পেরেছিলেন। হ্যাঁ করেছিলাম, অনুপম বলল। সুমতি আমার কাছে কাঁদতে কাঁদতে সব কিছু বলেছিল, আমার কাছে ক্ষমা ভিক্ষা করেছিল, বলেছিল আর সে ফিরে যাবে না, এখানেই থাকবে, তাকে যেন আমি বাঁচাই। আপনি তখন সেই চেষ্টাই করেছিলেন কর্নেল ঘোষ, তাই না? কিরিটি বলে। হ্যাঁ, সুমতি সব কথা আমাকে বলাই আমি মান বাহাদুরের স্ত্রীর গায়ে লাল কাশ্মীরি শালটা জড়িয়ে রাত 11:30টায় বাগানের প্যাগোডার সামনে যেতে বলি। আপনিও তাহলে ওই সময় বাগানে উপস্থিত ছিলেন কর্নেল ঘোষ? কিরিটি বলল। হ্যাঁ, আমি স্থির করেছিলাম নির্মল যে মুহূর্তে গুলি চালাবে আমিও নির্মলকে লক্ষ্য করে গুলি করব, কিন্তু সব এলোমেলো হয়ে গেল। অনুপম বলল, মিনতি যে শেষ পর্যন্ত ওই রাত্রে শালগায়ে বাগানে যাবে বুঝতে পারিনি। নির্মল মিনতিকে গুলি করল, আমার হাতের পিস্তল গর্জে উঠল। নির্মলের গুলি মিস করল, আর আমার গুলিটাই মিনতির পৃষ্ঠদেশকে বিদ্ধ করল, কারণ মিনতি তখন পিছন ফিরে দাঁড়িয়েছিল। মিস্টার রায়, আই ডিড, আমি হত্যা করেছি মিনতিকে। আমি ধরা দিচ্ছি, আমাকে গ্রেপ্তার করুন মিস্টার প্রধান। কিরিটি বলল, সত্যি ট্র্যাজেডি অফ ইরর্স, সামান্য একটু ভুলের কি মর্মান্তিক পরিণতি। ঘরের সকলে স্তব্ধ, অনড়, কারো মুখে কথা নেই। বাইরে আকাশ ভেঙে বৃষ্টি ঝরে। বিদ্যুৎ চমকালো একবার আকাশে, তার চোখ ঝলসানো আলোয় ঘরটা মুহূর্তের জন্যে আলোকিত হয়ে উঠল। দেখা গেল সেই আলোয় অনুপম দাঁড়িয়ে আছে, তখনও অবনত মুখে। চলুন মিস্টার প্রধান, কিরিটি বলল। কিন্তু কর্নেল ঘোষ? উনি এখানেই থাকুন, চেয়ে দেখুন ওর মুখের দিকে। যার চোখকে কেউ কোনোদিন ফাঁকি দিতে পারে না, তারই দেওয়া চরম শাস্তি উনি পেয়েছেন। হঠাৎ হা হা করে হেসে উঠলেন কর্নেল ঘোষ, উন্মাদের মতো। বাইরে তখন অঝরে বৃষ্টি পড়ছে। ধন্যবাদ।